আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুরুর ক্লাস, সেজন্য আমরা একটু ওয়েট করছিলাম। আমাদের সম্ভবত এখন 7:30 বাজে। 7:30 বাজে আপনাদের ঘড়ির সাথে। আপনাদের এক্সাক্ট টাইম এখন কয়টা? 7:35। 4:36। আচ্ছা, বলে আমার ঘড়ি থেকে আপনাদের ঘড়ি 5 মিনিট ফার্স্ট। আমাদের আজকে শিডিউল অনুযায়ী এখন আমাদের ইকোনমিক্স ক্লাস হওয়ার কথা। তো আমরা আজকে ইকোনমিক্স ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ইকোনমিক্সের আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের পরে সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, অর্থাৎ 101 ব্যাংকিং ডিপ্লোমার ইকোনমিক্স। আজকে আমাদের এটা প্রথম ক্লাস। আমরা আজকের ক্লাসে ইকোনমিক্সের টোটাল প্ল্যান, কিভাবে ইকোনমিক্সটা আমরা ইজিলি পাস করতে পারবো, টেকনিক্যাল ইস্যুস কি আছে, আহ, সেই জিনিসগুলি নিয়ে কথা বলবো, কথা বলার চেষ্টা করব। প্রথমে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করি। আচ্ছা, সবাইকে আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সাউন্ড আছে? সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে আচ্ছা। পাচ্ছি। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা কিছু ইনস্ট্রাকশন দেই, মানে এটা আপনাদের সুবিধার জন্য। প্রথমত, আপনারা যারা আমাদের সাথে অ্যাড হয়েছেন, রাতে আহ, ফোন দিব, বলে আম্মু ক্লাস করে। রাইসা, বাসায় সাধারণত আমাদের ফর্মালিটিস থাকে না, এটা খুব সিম্পল ইস্যু। সেই হিসেবে আমরা যারা যেখানে অ্যাড হওয়ার ইস্যু থাকে, বা যার যেখানে যাই থাকুক না কেন, আপনাদের জুম মিটিং এর অ্যাডভান্টেজটা নিচ্ছেন, আপনারা বাসায় যে কোনো মোডে ক্লাস করতে পারছেন, অন্য কোনো প্রবলেম হচ্ছে না। সো আমি এক্সপেক্ট করব যে আপনারা, মাঝে মাঝে অনেক সময় হয়ে যায়, মানে খেয়াল করা হয় না, এটা আলাদা ইস্যুস। বাট আপনি যখনই জুমে থাকবেন, যখনই জুমে জয়েন করবেন, আপনি একটু নিজ দায়িত্বে মিউট হয়ে থাকবেন, মিউট হবেন। তাহলে আপনি মিউট হলে অন্যদের ক্ষেত্রে সেটা একটু হেল্পফুল হবে, অন্যদের সেটা ডিস্টার্ব হয় না। শুরুর দিকের ক্লাস, সেজন্য বলা। কারণ আপনাদের যদি কেউ আনমিউট থাকে, কোনো ধরনের ক্যাকোপনি সাউন্ড আসে, তাহলে আমাদের ওইটা আবার মানে আরেকটা সিস্টেমে ঢুকে তারপরে মিউট করতে হয়, এবং ওইটা একটু টাইম কনজিউমিং ইস্যু থাকে। সেই জন্য, কারণ আমি যদি কোনো একটা ক্লাসের কথা বলছি, সে অবস্থায় গিয়ে আবার যদি আনমিউট মিউটের ইস্যুতে যাই, তখন সেটা একটু একটু টাইম কিল করে। আমরা প্রাইমারি স্টেজে গিয়ে একটা ডিসিশন নিব। সেটা হচ্ছে যে, আপনারা যারা গ্রুপে অ্যাড হয়েছেন, সুমাইয়া কি আছো? হ্যাঁ, আছি। আচ্ছা, আমি সুমাইয়ের সাথে একটু পরিচয় করাই দিই। সুমাইয়া হচ্ছে আমার ওয়াইফ। আপনাদের এই ক্লাস কোঅর্ডিনেশনে যারা বিকাশে পেমেন্ট করেছেন, যারা কনভারসেশন করছেন, পেইড গ্রুপে আনপেইড গ্রুপে অ্যাড করা না করা, বা সিনোপসিসের ইস্যু, সবকিছু কিন্তু ম্যাডাম দেখাশোনা করছেন। ম্যাডাম এবি পাস করেছেন লাস্ট ইয়ারে। ম্যাডামই দেখাশোনা করেন, আপনাদের সাথে কমিউনিকেশন হয়, সব যাদের সাথে কমিউনিকেশন হয়, ম্যাডামের কাছে আসলে সবকিছু থাকে, সিনোপসিস থেকে শুরু করে এগুলি ম্যাডাম ম্যানেজ করে। সো অনেকেই হয়তো অনেকের সাথে পরিচয় নেই, আমাকেই ফোন দেয় বা আমার সাথে কথা বলে। ফার্দার মোর, ইউর ফ্লেক্সিবিলিটি কন্ট্যাক্ট উইথ সুমাইয়া, বিকজ সুমাইয়া আপনাদেরকে মানে তার জায়গা থেকে যতটুকু অ্যাসোসিয়েট করা যায়, যতটুকু হেল্প করা যায়, কর্ডিয়ালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। ম্যাডাম কিছু বলবেন? আচ্ছা, ইকোনমিক্স এর ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে, সুমাইয়াকে কেন আমি অ্যাটেনশন করেছিলাম সেটা হচ্ছে,
আমাদের যে আপনারা যখনই আমাদের বিভিন্ন কমিউনিকেশন মাধ্যমে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আমরা আপনাদের তিনটা গ্রুপে আপনারা অ্যাড হয়েছেন, অটোমেটেড অ্যাড হয়েছেন। একটা গ্রুপ অ্যাড করলে বাকি দুইটা গ্রুপে অ্যাড হয়। একটা হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন কমিউনিটি নামে একটা গ্রুপ। এই গ্রুপটা অনেক গ্রুপ, বড় গ্রুপ, গ্লোবাল গ্রুপ। মানে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন জায়গার সিনিয়র জুনিয়র এমপ্লয়িরা সাধারণত ওখানে নোটিফাইড। ওইটা আমরা একটা গ্রুপ বড় করে রাখি, কারণ হচ্ছে বিভিন্ন সময় আমাদের ব্যাংকিং বিভিন্ন হেল্পের দরকার হয় ওখানে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, ওখানে খুব বড় লেভেলের এমপ্লয়িও কিন্তু আমাদের ব্যাংকের বিভিন্ন ব্যাংকের বড় লেভেলের এমপ্লয়িরা কিন্তু ওখানে জয়েন করা আছে অনেক বড় ডেজিগনেশনে। সো আপনার কোনো একটা ইস্যু হয়েছে, সেটা পজিটিভ নেগেটিভ যে কোনো ইস্যু হতে পারে, কোনো একটা হেল্প দরকার, কোনো একটা অ্যাসোসিয়েশন দরকার, কোনো একটা কর্পোরেশন দরকার, আহ, এই জায়গাগুলি আমরা সাধারণত ওই গ্রুপ থেকে সাপোর্ট পাই। ওই গ্রুপে কোনো একটা মেসেজ দিলে, কোনো একটা ব্যাংকের কেউ একজন হেল্প করলো, অথবা কারো কোনো ইস্যু হলে সেটা হেল্প করলো, কারো একটা নতুন ব্যাংক সুইচ করতে চাচ্ছে একটা নোটিফিকেশন দিলে, সিনিয়র কারো সাথে কথা হলে বা সিনিয়র কেউ দেখলে সেটা নোটিফাইড করে। দ্যাটস ওয়াই প্রফেশনাল কমিউনিটি বলে আমাদের একটা গ্রুপ। এটা গ্লোবাল গ্রুপ। এটা সবাই এটার সাথে সাধারণত ইনক্লুডেড। আর হুম। আরেকটা গ্রুপ হচ্ছে 100, 100 দিয়ে আপনাদের একটা গ্রুপ আছে। সেটা হচ্ছে 101 জেনারেল, 101 পেইড। যারা পেমেন্ট করেছেন তারা 101 পেইডে আছে, এবং 101 জেনারেলেও আছে। 101 জেনারেলে আপনি ছাড়াও অন্যান্য যারা ইন্টারেস্ট ফিল করেছেন তারা সবাই আছে। হ্যাঁ, অনেকেই ক্লাস করছেন না, অনেকেই পেমেন্ট এখনো করেননি, কিংবা অনেকেই হয়তো পেমেন্ট করবেন কিনা এখনো ডিসিশন নিতে পারেননি। সো এই ইস্যুস গুলি মিলিয়ে 101 জেনারেল এবং 101 পেইড দুইটা গ্রুপ আছে আপনাদের জেনারেলি। আর প্রফেশনাল কমিউনিটিতে আপনি থাকছেন, সেখানে আসলে আমরা ব্যাংকিং ইনফরমেশন শেয়ার করি। এখন শুরুর দিকে হয়তো নতুন ক্লাসের জন্য আমরা কিছু ইনফরমেশন শেয়ার করি, আদারওয়াইজ এই ইনফরমেশন গুলো ওখানে শেয়ার হয় না। ওখানে শুধু ব্যাংকের ইনফরমেশন শেয়ার হয়, বিভিন্ন জন বিভিন্ন জনের ওপিনিয়ন দেয় বা কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে সেখানে কথা হয়। আমাদের ফ্যাক্ট হচ্ছে আমরা যে দুইটা গ্রুপে আপনাদেরকে অ্যাড করেছি, অর্থাৎ 101 জেনারেল, 101 পেইড। 101 পেইড মানে যেখানে সবাই পেমেন্ট করেছে তারা সেখানে অ্যাড হয়েছে। আমরা একটা ডিসিশন নিতে চাই, যেহেতু প্রতিদিন চারটা, প্রতি উইকে চারটা ক্লাস, চারটা ক্লাসে চারটা সিনপসিস, সাজেশন, রেকর্ড ক্লাস, তারপরে হচ্ছে এডিশনাল ক্লাস, অন্য কোনো ইনফরমেশন, ক্লাস লিঙ্ক, অথবা আমার এন্ড থেকে কোনো ইনফরমেশন যেটা থাকে যেটা হয়তো ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ইনফরমেশন গুলো আমরা পেইড গ্রুপে শেয়ার করব, পেইড গ্রুপে শেয়ার করব। আমি চাচ্ছি যেহেতু আপনারা সবাই জেনারেল গ্রুপে আছেন, আপনাদের অনেকজনের বিভিন্ন ধরনের কোয়েরি থাকতে পারে যে ভাইয়া এই শিটটা এখনো পাইনি, বা এই শিটটা একটু দরকার, বা এই লিঙ্কটা এখনো পাই নাই, অথবা আপনাদের পার্সোনাল বিভিন্ন রকম ইস্যু থাকতে পারে। আমি প্ল্যান করেছি যে আমরা পেইড গ্রুপে আপনাদের কোনো মেসেজ অ্যালাউ করবো না। মানে আপনাদের মেসেজ কোনো অ্যালাউ করবো না, শুধুমাত্র অ্যাডমিন যে দুইজন আছে, বা আমরা যে যারা যেই আমি বা সুমাইয়া অ্যাডমিন আছে, রায়হান অ্যাডমিন আছে, আমরা শুধুমাত্র আপনাদের ক্লাস রিলেটেড ইনফরমেশন গুলো ওখানে শেয়ার করুন। কারণ ওই গ্রুপটা আপনাদের জন্য দরকারি। কোন সেন্সে দরকারি? কারণ ওই গ্রুপ থেকে আপনি আপনার শিট নিবেন, ওই গ্রুপ থেকে আপনি আপনার রেকর্ডিংটা অ্যাকুমুলেট করবেন, ওই গ্রুপ থেকে আপনি আপনার ক্লাস শিডিউলের লিঙ্কটা দেখবেন, সিনোপসিসটা ডাউনলোড করবেন, সবকিছু ওই গ্রুপে। এখন ওই গ্রুপে যদি আমরা কমন করে রাখি, আপনারা আপনাদের কোয়েরি যখন দেখা গেল যে 10-12টা কোয়েরি বিভিন্ন জন বিভিন্ন দিয়েছে, সেই কোয়েরির কারণে ওইটার মেসেজ বক্সটা লম্বা হয়ে যায়, তখন দেখা গেল যে ইনফরমেশন মানে রেগুলার ইনফরমেশনটা আপনার মিক্স হয়ে যায়, মানে সিনোপসিসটা আপনি খুঁজে পাচ্ছেন না। এরকম প্রায় দেখেছি, গতবার আমাদের এই প্রবলেমটা হয়েছে। বিশেষ করে অনেকেই আছেন আমরা জানি না, যে অনেক টেক এক্সপার্ট না, মানে ফোনে কিভাবে দ্রুত উপরে নিচে যেতে হয়, উপরে নিচে কোথায় গিয়ে এটা পাওয়া যায়, এটা অনেক এক্সপার্ট থাকেন। সেক্ষেত্রে তো ওনারা একটু বদার ফিল করেন যে ভাইয়া লিঙ্কটা, যেমন আজকে একজন জয়েনই করতে পারে না, যে ভাইয়া লিঙ্ক পাইনি। লিঙ্ক দিয়েছি, বললো যে ভাই আমি অন্য অন্য অনেকগুলি মেসেজ থাকার কারণে আমি আসলে লিঙ্কটা দেখতে পাইনি। সো এটা যেহেতু আপনারা জেনারেল গ্রুপে থাকবেন, আপনারা জেনারেল গ্রুপে মেসেজ দেখলে আমরা আমরা দেখবো, আমরা সেটা ফিডব্যাক দিব। বাট পেইড গ্রুপটায় আমি চাচ্ছি মানে আপনাদের মেসেজটাকে সেখানে অ্যালাউ না করতে। তাতে যেটা হবে সেটা হচ্ছে মেসেজ বক্সটা কিছুই থাকবে না, শুধুমাত্র ইনফরমেটিভ ওয়ে, যেটা আমি রিডিং ম্যাটেরিয়াল শেয়ার করব, ক্লাস লিঙ্ক শেয়ার করব। কারণ আজকেটা ওপেন ছিল, এরপর থেকে কিন্তু আর কমন গ্রুপটা মানে অন্যরা কিন্তু আর লিঙ্ক পাবে না, আপনারা শুধু পাবেন। পেইড গ্রুপে যারা আছে তারা পাবেন। পেইড গ্রুপে আমি লিঙ্ক শেয়ার করব, সিনপসিস শেয়ার করব, রেকর্ডিং শেয়ার, সাজেশন যখন আসবে সাজেশনটা শেয়ার করবো। তাহলে আপনি খুব দ্রুত উপরে নিচে গিয়ে আপনি আপনার কভারেজ শেষ করতে পারবেন।
আপনার কোনো কোয়েরি থাকলে সেটা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা শেয়ার করলে আমরা সেটা দেখি। এটা হচ্ছে আমি মানে এটা আমার মতামত, এরকম হলে আপনাদের জন্য সুবিধার হবে। বাট এটা যেহেতু আপনারা এটার পার্ট, আপনাদের ওপিনিয়নটা চাচ্ছি। আমি যে প্ল্যান করতে চাচ্ছি এই প্ল্যানে আপনারা যদি অ্যাপ্রুভ করেন তাহলে আমি এই প্ল্যানে যাব। আর যদি আপনাদের এডিশনাল কোনো অ্যাডভাইস থাকে প্লিজ আপনাদের এন্ড থেকে। গুড ডিসিশন আমাকে চ্যাট বক্সে জানিয়েছেন। গুড ডিসিশন। আমরা আপনাদের যদি কোনো কোয়েরি থাকে যে ভাইয়া না এটা এরকম করলে আর সুবিধা হয়, অথবা যদি আমার ডিসিশনটা মনে করেন যে না এটাই ঠিক আছে, তাহলে আপনারা মানে হয়তো কোনো কোয়েরি না বললেও হবে। কারণ এটা আপনাদের লং টার্মের জন্য এমন হলো যে শুরুর দিকে খুব একটা প্রবলেম হয় না। ধরেন 5-6টা ক্লাস চলে গেলে পুরোনো লেকচার শিট আপনি যখন নিতে যাবেন তখন আসলে খুঁজে পেতে কষ্ট হয়ে যায়। এই জন্যই আসলে এই প্ল্যানটা করা। আর রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা, তো রেকর্ডিংটা খুব ইজি। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্লাসের আগে মানে ক্লাসের পরে একটা একটা আমাদের ছবি সহ, আমাদের ছবি ব্যানার সহ নিচে রেকর্ডেড ক্লাসের একটা লিংক দিয়ে দেয়। আপনি জাস্ট লিংকে ক্লিক করলেই আপনি ওই ক্লাসটা অটোমেটেড শুনতে পারবেন, এবং আপনার যতবার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, যতদিন ইচ্ছা রেকর্ডটা শুনতে পারবেন। ওটা অটোমেটেড প্রেজেন্ট থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওটা আপনি মানে এই অন্য কাউকে শেয়ার করা বা এইটা হয়তো করতে পারবেন না। তাহলে আমরা ডিসিশন নিলাম যে আমরা পেইড গ্রুপটাকে রেস্ট্রিক্টেড করে দিব, আর জেনারেল গ্রুপটা যেটা আছে সেটাতে আপনাদের সবার অ্যালাউ থাকবে। এবং আপনারা সেখানে আপনাদের কোয়েরি, যার যে কোয়েরি থাকে যে কোনো সাবজেক্ট যে ইস্যু নিয়ে, সেটা আপনারা সেখানে ফিল আপ করবেন। সেকেন্ড হচ্ছে দুইটা রিকোয়েস্ট করেছি সবার কাছে শুরুর দিক থেকে, যারা পেমেন্ট করেছেন ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমামই পেমেন্ট করেছেন, কষ্ট করে টাকা দিয়েছেন। আমার ঘাড়ে আপনাদের রেসপন্সিবিলিটি শোল্ড করেছে, হ্যান্ড ওভার করেছেন, ট্রান্সফার করেছেন। সো আমি এই রেসপন্সিবিলিটি হোল্ড করার প্রেক্ষাপটে দুইটা রিকোয়েস্ট করছি। একটা হচ্ছে যার যতটুকু সম্ভব লাইভ ক্লাসে জয়েন করুন। ডোন্ট ডিপেন্ড অন রেকর্ডিং ক্লাস। আমি রেকর্ডিং ক্লাস আপনাদের জন্য দিচ্ছি, আপনারা রিপিট শুনবেন, আপনারা গ্রুম আপ হবেন, আপনাদের প্রবলেম সলভ করবেন, সেটার জন্য প্লিজ আপনারা রেকর্ড ক্লাসের উপর ডিপেন্ড থাকবেন না। এখানে যারা জয়েন করেছেন ম্যাক্সিমাম সবাই পেইড। তাহলে আজকে 36, অথবা আমি জানি না সুমাইয়া হিসাব জানে কতজন যে বিবিতে পেইড গ্রুপে আছে। এটা অলমোস্ট এটা বা তার কাছাকাছি হবে, তাই না সুমাইয়া? অলমোস্ট অলমোস্ট 40 বা 40-র কাছাকাছি। তাহলে আপনি পেইড গ্রুপে আছেন, আপনি যখন আজকে জয়েন করেছেন আপনি পরের দিনগুলিতেও জয়েন করতে পারবেন। কিন্তু আমি দেখবো যে যখন আমার ক্রুশিয়াল ক্লাস নিচ্ছি, ইম্পর্টেন্ট জায়গাতে যাচ্ছি, তখন আপনাদেরকে কিন্তু পাই না। আপনাদের মানে আপনারা হারিয়ে যান। পরীক্ষার 5-7 দিন আগে আবার এসে জয়েন করেন, জয়েন করে বলেন যে ভাই আবার শিটগুলি দেন, যতগুলি শিট আছে আমি তো হারিয়ে ফেলেছি, আগের শিটগুলি খেয়াল করি নাই। আহ, এখন একটু এখন একটু আমাকে একটু জানাবেন, এখন একটু আমাকে জানাবেন। আর পেমেন্ট রিলেটেড কোনো ইস্যুস থাকলে ভাইয়া এই নাম্বারে একটু ফোন দিবেন, 01674927205। এই নাম্বারে আমাকে একটু ফোন দিলে হবে, ক্লাসের পরে আমি কথা বলবো আপনার সাথে, যিনি পেমেন্ট ইনফরমেশন জানতে চাচ্ছেন। যেটা বলছিলাম যে 5-7 দিন আগে এসে আমাকে নক দেন যে ভাইয়া একটু শিটগুলি দেন, আমি তো পেইড গ্রুপে আছি, তাহলে আমার তো রেসপন্সিবিলিটি আছে আপনাকে শিট দেওয়ার, আমি শিট দেই। কিন্তু সেই শিটটা আসলে ফ্রুটফুল হয় না। কেন জানি ফ্রুটফুল হয় না, কারণ কিছু সাবজেক্টে আপনি নিজের মতো করে পড়তে পারবেন, বাট জেআইবিবির অনেক সাবজেক্ট আছে ভাইয়া আপনি নিজে পড়তে পারবেন, মানে আপনি বুঝতে পারবেন। আপনার যদি সেই রেসপেক্টিভ ফিল্ডে যদি আপনি এক্সপার্ট না হন, আপনি নিজে পড়তে পারবেন না। যদি আপনি ইকোনমিক্স আগে না পড়েন, ইকোনমিক্স আপনি বর্তমান সিলেবাসে নিজে পড়ে ইকোনমিক্স পাশ করতে পারবেন না। টাফ, মানে বিলিভ মি। কারণ টেকনিক্যাল কিছু ইস্যু আমরা যখন ক্লাস করব তখন আমরা দেখব। সেকেন্ড ইস্যু হচ্ছে রেকর্ডিংটা আমি দিচ্ছি আপনাদের ভালোর জন্য। রেকর্ডিং এর উপর ডিপেন্ড করে লাইভ ক্লাসের নাম্বার অফ পার্টিসিপেন্টটা কমাবেন না, মানে আপনার পার্টিসিপেশনের জায়গাটা এনশিওর করবেন। বিলিভ মি, যদি কেউ আমার এই ইকোনমিক্সে 8 থেকে 10টা ক্লাস যা আমি করব সবগুলি লাইভ ক্লাসে থাকেন, তারপরে আমার ইনস্ট্রাকশন হচ্ছে লাইভ ক্লাসে থাকবেন আপনি, যতটুকু আপনি শুনছেন আমার সাথে কথা বলবেন বা আমাদের ডিসকাশন শুনবেন। আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি।
শেয়ার করবেন। লাইভ ক্লাসের পরে আমরা রেকর্ডিং আপনাদের হয়তো সিনপসিসটা দিয়ে দিই। সিনপসিসটা দিয়ে দিলে আপনারা ওই সপ্তাহে যে শুক্র শনিবারের সিনপসিসটা হয়তো রবিবার পর্যন্ত আপনারা প্রিন্ট করতে পারবেন। আবার যখন ফাইনাল সাজেশন সলিউশন হয়ে যায় তখন শীট, অনেক সাবজেক্টের শীট আগেই পেয়ে যাবেন আপনারা। সো শিটটা প্রিন্ট দিবেন, রেকর্ডিংটা একবার শুনবে শিটটার সাথে ম্যাচ করবে। ফিজিক্যালি যে শিট আপনার হাতে, রেকর্ডিং কানে, আপনি জাস্ট একটু ম্যাচ করলেন। ম্যাচ করে একবার শুনে নিলেন। উইকের 4টা ক্লাস নিচ্ছি আমি, উইকে 4টা ক্লাস নিবে। আপনার হাতে টাইম থাকে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, 5 দিনে আপনি জাস্ট 4টা ক্লাসের কোনো একটা ক্লাস তো আমি করব 1 ঘন্টা 15 মিনিট করে, যদি আমি হিসাব অনুযায়ী যদি বলি, তাহলে এটার সাথে আপনি জাস্ট একটু অ্যাড করে 4 ঘন্টা 4.5 ঘন্টা টাইম বের করলে এনাফ। প্রিপারেশন কখনো আপনার জন্য হ্যাম্পার্ড হবে না। আমরা যে ট্র্যাকে থাকি, যেহেতু আপনি রেজিস্ট্রেশন করেছেন, যেহেতু এটার জন্য আপনার একটা বড় ধরনের ইনসেনটিভ আছে, প্রমোশনের সাথে রিলেটেড, আপনার পরীক্ষাটা পাশ করে বের হতে হবে। ওয়াই ডিলে? দেখেন, আগে যারা ডিলে করেছেন, আমি বারবার বলেছি, আমি প্রত্যেকটা ব্যাচেই শুরু 96 97-তে যারা রিলেটেড ছিল সবাইকে রিকোয়েস্ট করেছি, ভাইয়া দেন পরীক্ষাটা দিয়ে দেন, পরীক্ষাটা দিয়ে দেন। কোশ্চেন প্যাটার্নটা আমরা জানি এখন, এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে। দেখেন এবার বেসিক অ্যাকাউন্টিংটা অ্যাড করেছে, এখন আবার নতুন একটা এডিশনাল প্রেশার ক্রিয়েট করলো না। যত যাই বলুক, বেসিক অ্যাকাউন্টিং তো ম্যাথমেটিক্যাল টার্ম, যারা ম্যাথমেটিক্যালে অত বেশি এক্সপার্ট না, এই সাবজেক্টটা তাদের জন্য ডেফিনেটলি সিমস টু বি হার্ডার। সো সময় যখন আছে, পেমেন্ট করেছেন, ইনস্ট্রাকশন যেটা দিচ্ছি সেই অনুযায়ী মোটামুটি কোয়েশ্চেন থাকছে। আপনি শুধু একটু কষ্ট করতে হবে, 2 মাস বা 2.5 মাস, খুব কষ্ট না। 4 ঘন্টা আমার সাথে ক্লাস করেছেন, তারপরে এইটা রেকর্ডিংটা আরেকবার শোনার রিকোয়েস্ট করেছি, আর সিনোপসিসটা একবার গো থ্রু করে বাস। বাস আপনি রেখে দেন, আর আপনার দ্বিতীয়বার দেখার দরকার। দেখবেন যে আপনার অটোমেটেড আপনি গিয়ার আপ হয়ে যাবে। কারণ আমি যখন পরের ক্লাস নিব, পরের উইকে ক্লাস নিতে যাব, আমি কিন্তু এডিশনালি আগের ক্লাসটাকে একটু টানবো, যে আগের ক্লাসে আমরা এটা পড়েছি, সো এটার সাথে এটা অ্যাড হবে। সো পরের হওয়ার কিছু নেই। কিন্তু আমরা যেটা করি, আমরা এই একটা দুইটা ক্লাসে থেকে তারপরে ক্লাসে রেগুলার থাকি না। আমরা ওই যে রেকর্ডিং ক্লাসের উপর ডিপেন্ড করি, জমে যায় 5 7টা ক্লাস একসাথে অ্যাড করি, তখন মানে স্ক্যাটার্ড অবস্থা হয়ে আমি একটু ঝামেলা করি। সো রিকোয়েস্টেড এভরিওয়ান, প্লিজ আপনারা লাইভ ক্লাসে জয়েন করবেন। রেকর্ড সিনোপসিসের উপর আপনারা ফার্দার ডিপেন্ড করবেন। ইকোনমিক্সে আমরা যে সলিউশন, যে সাজেশন, যেই সিনোপসিস দিব, এটার বাইরে কোনো জিনিস পড়ার দরকার নাই। রুল অফ থাম, কোনো কিছুই পড়ার দরকার নাই। বাইরে এই জায়গায় নোট আছে, বাইরে ওই জায়গায় এটা আছে, বাইরে ওই জায়গায় আছে, 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, বই আছে। কেউই কোনো কিছু পড়ার দরকার নাই এটা। ইকোনমিক্স আমরা বাংলা ইংরেজি দুইটা শিটে দিব, দুইটা শিটে দিব। গত বছর আমাদের ড্রব্যাক ছিল, সেই ড্রব্যাকটা এবার আমি ইনশাল্লাহ কাভার আপ করবো। সেটা হচ্ছে গত বছর সাজেশনটা বাংলাতে আমাদের দেওয়া হয়নি। সুতরাং কয়েকজন যারা বাংলা পরীক্ষা দিয়েছেন তারা একটু প্রেশার পেয়েছেন যে ভাই এটাকে মানে ওরকম বুঝতে পারি না, একটু প্রেশার রয়েছে। আমি গতবার দিতে পারিনি, বাট এবার বাংলা সাজেশনটাও ইনশাল্লাহ দিয়ে দেবো, বাংলা ইংরেজি দুইটা সাজেশন। সাজেশনের ক্ষেত্রে এবার আমরা একটা কথা বলি। আমি অন্যান্য বছর প্রথম 97-তে, 96 97-তে সাজেশনটা, 98-তে সাজেশনটা আগে দিয়েছি, সেম একই রকম হয়েছে। জয়েন করে না সবাই। সাজেশন পাওয়ার পরে মনে হয়েছে যে আমি তো সলিউশন পেয়ে গেছি, আমি নিজের মতো পড়ে নিব। বাট ইকোনমিক্স সাজেশন দিয়ে পড়তে পারবেন না। বারবার বলছি, এটা আমার হেল্প লাগবে। টেকনিক্যাল ইস্যুস গুলি বুঝে যেতে হবে, না হলে ইকোনমিক্স ভালো করতে পারবেন না। ইকোনমিক্স এর ক্ষেত্রে কনসেন্ট্রেট দিয়ে বলছি। আমি বিজনেস কমিউনিকেশনের কথা বলিনি, আমি অর্গানাইজেশন ম্যানেজমেন্টের কথা বলি। ইকোনমিক্স এর কথা বলেছি এখানে। লাইভ ক্লাস, আমার কনভারসেশন আপনার দরকার আছে। সো সাজেশন সলিউশন যখন আমি দিয়ে দিব, তখন আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে সেটার সাথে মিলিয়ে আমার সাথে ক্লাসের সাথে অ্যাড হয়ে সামনে দিকে যাওয়া। এখন কথা হচ্ছে, আপনারা সাজেশনটা যদি আগে চান, ওই বছর সাজেশন দেওয়ার পরে আমার ড্রামাটিক্যালি স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট পার্টিসিপেন্ট কমে গেছে। পেইড গ্রুপে 50%ও নাই, 30%-এ চলে আসছে। নাই, পরীক্ষার 1 সপ্তাহ আগে দেখি সবাই আবার জোয়ারের মতো আসছে। সো আলটিমেটলি তখন আসলে কাজ হওয়ার মতো না। এখন আপনারা বলেন যে আপনাদের সাজেশনটা যদি আমি আগে দিয়ে দিই, হোপফুলি আমি যদি ট্রাই করি আমি নেক্সট উইকে সাজেশন দিয়ে দিতে পারবো। বাট আমি যদি সাজেশনটা আগে দিয়ে দিই, এটা আপনাদের জন্য সুবিধা, পড়ারটা একটা অ্যালাইনমেন্টে আসে। যদিও আমি সাজেশন আমার ইন্টারনাল সাজেশনের মধ্যে আমি পড়াই, বাট আপনাদের পড়াটা একটা লাইন আসে, একটা কনফিডেন্স আসে, এটা পড়লে মোটামুটি হবে। সেই হিসেবে সাজেশন আপনাদের এডিশনাল বেনিফিটস দিবে। কিন্তু নেগেটিভ কনসিকুয়েন্সেস এর কারণে আমি এটাকে ডিসরিগার্ড করেছি লাস্ট ব্যাচ বা এর আগে batch। আপনারা বলেন যে আমি কি সাজেশন দিয়ে দিব, বাট সাজেশন দিয়ে দিল প্রি ডিটারমাইন্ড কন্ডিশন, কিন্তু আপনারা লাইভ ক্লাসে জয়েন করতে হবে। যদি দেখি যে জয়েন নাম্বার কমে যায়, তাহলে অন্যান্য সাবজেক্টগুলিতে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে, আমি সাজেশন একটু দেরি করে দিই।
সাজেশন দিলেই যদি মনে করেন হয়ে যাবে, তাহলে কিন্তু সেটার একটা নেগেটিভ ইফেক্ট পড়ে। সাজেশন দিলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা পড়াটাকে কনসেন্ট্রেট করতে পারবেন, স্পেসিফাইড করতে পারবেন, সেই হিসেবে আমি দিতে পারি। বাট এনশিওর করতে হবে যে আমি ভাইয়া রেগুলার ক্লাস থাকবো ইনশাল্লাহ। সাজেশন দিয়ে দিব আগে, মানে নেক্সট উইকের মধ্যে দিয়ে দিব। জাকির ভাই, সাজেশনটা দিলে মনে হয় আগে ভালো হয়, কারণ কি আপনার আপনার ক্লাসও শুনলাম, প্লাস হলো সাজেশন অনুসারে ধরেন যে যে আমরা ধরেন যে ওই যে প্রিপারেশনটা নিলাম আর কি পরীক্ষায় লেখার জন্য, ধরেন ক্লাস থেকে আর নিজে লেখা ওই জিনিসটার জন্য আর কি সাজেশন। আর যদি আপনি ওই যে পরে দেন তখন আর দেখেন যে ওই সাজেশনটা প্রিপারেশন নিতে হয়তো বা দেরি হয়ে যায় আর কি। আচ্ছা, হুম, হুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নাইম বলছিলাম ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ওই সাজেশনটা আগে দিলেই ভালো হতো, তাহলে আমরা তো আসলে সময় পাই না। দেখা যায় যারা ব্রাঞ্চ ব্যাংকিং এ কাজ করি, তাহলে রাত্রে বেলা এসে দেখা যায় ওইভাবে সময় পাই না। যদি সাজেশনটা আগে হয়, ক্লাসগুলো আমরা অ্যাটেন্ড করলে আমাদের জন্য মনে হয় আরো ভালো হবে ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি সাজেশন ইনশাল্লাহ আপনারা নেক্সট ফ্রাইডেতে যে ক্লাসের আগে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন। ইকোনমিক্স, বিজনেস কমিউনিকেশন, আজকে যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসের সাজেশনটা দিয়ে দিব। শুধুমাত্র বেসিক অ্যাকাউন্টিংটা মানে আই নিড টু সাম অবজারভেশন, কিছু অবজারভেশন নিয়ে একটু কাজ করছি নিজে নিজে, মানে এটা মানে নট টু বি ডিসক্লোজ, দ্যাটস ওয়াই আমি একটু কাজ করছি, এটা একটু পরে। জাকির ভাই, আমি একটু বলতে চাই। জি। সেটা হচ্ছে যে আপনি মানে আমার আমার একটা কথা ভালো লাগলো যে সাজেশন দিলেই কিন্তু মানে আমরা যে ভালো করতে পারবো সেটা কিন্তু না। হ্যাঁ, আমাদের বরং সাজেশন দিলে কনসেন্ট্রেশনটা সরেও যেতে পারে। হুম। তো সেই ক্ষেত্রে আপনি সাজেশন দেন, নাইম ভাই বলছে, আহ, সুমন সুমন ভাই বলছে, ঠিক আছে, কিন্তু মানে ক্লাসের শুরুতেই আমাদেরকে একটু আপনি একটা গুছানো ইয়ে মডিউল বলে দিবেন যে আসলে প্রশ্নের ধরনগুলো এমন হয়, হ্যাঁ, বা বিগত দিনের প্রশ্নগুলো এরকম ছিল। আর তারপর সাজেশনটা, তাহলে হবে কি যে সবার আগ্রহ থাকবে, ক্লাসটা কেউ মিস করবে না, আমার ধারণা আর কি। হ্যাঁ, না হলে সাজেশন দিলে অনেকে হয়তো মিস করে ফেলতে পারে যে আর সাজেশন তো পেয়ে গেছি, ওইভাবে পড়াশোনা করি। হ্যাঁ, তো এটা আমরা যেভাবে আমরা যেভাবে উপকৃত হই, এটা তো আপনি ভালো জানেন, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আপনি ওইভাবে একটু গুছাই দিন আমাদেরকে, তাহলেই আর কি, এইটাই আমাদের বলা। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমি ট্রাই করবো আমার মতো করে, যেটা আপনাদের জন্য বেস্ট এফোর্ট হবে আমি সেভাবে ট্রাই করব। শুধু আপনারা লাইভ ক্লাসে থাকবেন, সপ্তাহের মাঝখানে একদিন রেকর্ডিং শুনবেন, সিনopসিসটা রিভিউ করবেন, এটুকু হচ্ছে আপনার কাজ, বাকিটুকু পাস করানোর কাজ হচ্ছে আমার। আচ্ছা, বাংলা ইংরেজি যে কোনো মাধ্যমে আপনি পরীক্ষা দিতে পারবেন, ইকোনমিক্স এর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। আমরাও সিনopসিস বাংলা ইংরেজি দুইটাই দিব। যে যেভাবে মনে করেন যে বাংলা দিতে চাইলে বাংলা দিতে পারবেন, ইংরেজি দিতে চাইলে ইংরেজি দিতে পারবেন। তবে একটা রিউমার আমাদের মধ্যে কাজ করে যে বাংলা ইংরেজি দিলে মনে হয় ভালো হবে, বাংলা দিলে মনে হয় ভালো হবে। এটা কমপ্লিটলি এটা সেলফ সাপোর্টিভ রিউমার। কারণ মার্কেটে বা এই মেইন এক্সামে এটার কোনো ইফেক্ট নেই। বাংলা ভালো পরীক্ষা দিলে আপনি পাস কর, বাংলাতে লিখে পাস করবেন, ইংরেজি ভালো পরীক্ষা দিলে ইংরেজি পাস করবেন। ইংরেজি খারাপ পরীক্ষা দিলে যে পাস করবেন এরকম কোনো গ্যারান্টি নাই। আপনি যে ল্যাঙ্গুয়েজে মনে করেন যে এটাতে লিখলে আমি এই সাবজেক্টটা ভালো করতে পারবো, আপনি সেই ল্যাঙ্গুয়েজে। যদি মনে করেন যে ইকোনমিক্সটা আমাদের ক্লাস করার পরে বা কিছু ক্লাসের পরে মনে হচ্ছে যে আমি মনে হয় বাংলা লিখলে আমার জন্য সুবিধা হবে, নিজের একটু মেন্টাল ফিল্টারিংটাকে অ্যাপ্লাই করতে পারবো, লিখেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে আমি সহজ সবসময় ইংরেজিতেই কাজ করেছি, ইংরেজি নিয়ে কাজ করেছি, এখন আসলে বাংলা লেখাটা আমার জন্য টাফ, মানে এইটা নিয়ে কেউ কোনো ধরনের পারপ্লেক্সিটিতে ভুগবেন না, মনে হয় ওনারা ইংরেজি লিখবে আমি বাংলা লিখলে আমি মনে ফেল করবো না। আপনি বাংলা লিখলে আপনি পাস করবো। আবার কেউ যদি মনে করেন যে ওরা বাংলা লিখছে আমি ইংলিশ লিখছে, তার মানে আমার মনে হয় ভালো করতে পারবো না, না। এটা একদম মিসকনসেপ্ট। আপনি যেই ল্যাঙ্গুয়েজে লিখেন না কেন, সঠিকভাবে লিখবেন, আপনি ডেফিনেটলি ভালো করতে পারবেন। ইনিশিয়াল লেভেলের ইনস্ট্রাকশন আমার মোটামুটি কাভার। এখন আমরা রেগুলার ক্লাসে যাব। রেগুলার ক্লাসে আমরা প্রথমেই লাস্ট মানে আপনাদের নতুন সিলেবাসের টোটাল কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে প্রথমে একটু আলোচনা, মানে আমাদের সবগুলি কোয়েশ্চেনকে আমরা একটা পিডিএফ এ নিয়ে আসছি। এই পিডিএফটা আমি শেয়ার করবো আপনাদের ক্লাসের পরেই, পিডিএফটা শেয়ার করব। আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি আসলে কি থাকে, আমাকে কিভাবে প্ল্যান করে পড়তে হবে ইকোনমিক্স। আমার যেহেতু ইকোনমিক্স ক্লাস, আমি শুধু ইকোনমিক্স নিয়ে এখন কথা বলবো। অর্থাৎ ছোট্ট একটা শুধুমাত্র এডিশনাল অ্যালার্ম, সেটা হচ্ছে আমরা উইকলি 4টা ক্লাস নেই, মানে ফ্রাইডেতে 2টা নিব, স্যাটারডেতে 2টা নিব। যদি শেষের দিকে প্রেসার হয়ে যায়, মানে এমন হলো যে কোর্সটা কোনো একটা সাবজেক্টের কোর্স প্ল্যানটা একটু পিছনে আসে, সেটা আমরা এডিশনাল 1টা বা 2টা ক্লাস অফিস ডেতে দিব, সেটা আপনাদের কনফার্মেশন নিয়ে। বাট এখন এটা বলতে পারছি না, এটা এখন বলা ঠিকও হবে না।
যেহেতু প্রতি উইকে আমরা 4টা ক্লাস হয়, তাহলে আরো 2টা ক্লাস কিন্তু আমাদের এক উইকে হচ্ছে না। তাহলে এই উইকে যেহেতু, যেমন এই উইকে আমাদের অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এবং ল অ্যান্ড প্র্যাকটিসের ক্লাস নাই, ওই ক্লাসটা নেক্সট ফ্রাইডেতে প্রথম দিনই ওই 2টা ক্লাস হবে। তারপরে এখান থেকে 2টা ক্লাস হবে, আমরা উইকে 4টা ক্লাস নিব। তো যারা অনেকে আছেন এলপিজি তে জয়েন করেছেন যে ভাইয়া ক্লাসের শিডিউল তো এই উইকে নাই, তার মানে কি ক্লাস হবে না? কারণ আমরা ক্লাস একদম অন্যান্য, আমি অনেক জায়গায় দেখেছি 1 ঘন্টা করে ক্লাস নেয়, এই করে এই করে। ক্লাসে জয়েন করা, রেকর্ডিং প্রসেস করা, এগুলিতেই 10 মিনিট চলে যায়। তাহলে ক্লাসে কথা বলে ওরকম টাইম পাওয়া যায় না, এই জন্য ক্লাসটা একটু লম্বা করে আমরা 2টা করে ক্লাস নিই। ইনশাল্লাহ আমাদের সিলেবাস কভার হয়ে যাবে, যেহেতু আমরা মোটামুটি আর্লি স্টেজ থেকে শুরু করেছি। এবার কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি। এটা ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, অর্থাৎ লাস্ট বার যে ইকোনমিক্স এর কোয়েশ্চেনটা ছিল সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। এইখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বরে এতে এ বি সি 3টা কোয়েশ্চেন আসছে। 2 নম্বরে এ বি সি 3টা কোয়েশ্চেন আসছে। 3 নম্বরে এ বি সি 3টা কোয়েশ্চেন আসছে। 4 নম্বরে এ বি সি 3টা কোয়েশ্চেন আসছে। 5 নম্বরে এ বি সি 3টা কোয়েশ্চেন আসছে। 6 নম্বরে আপনাদের কোয়েশ্চেন আসছে 3টা, সেম এখানেও 3টা। 7 নম্বরেও 3টা প্রশ্ন। 8 নম্বরেও 3টা প্রশ্ন। 9 নম্বরে 3টা প্রশ্ন। 10 নম্বরে শর্ট নোট। শর্ট নোটের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7, 7টা শর্ট নোট আসছে। সেখান থেকে 4টা শর্ট নোটের অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখন আমি কোয়েশ্চেনটা ইন্টারনাল আর ভিতরে আলোচনা এখন করবো না, আমাদের সাজেশনের ভিতরে কোয়েশ্চেনের রিফ্লেকশনটা যাবে। আমরা এখন এই কোয়েশ্চেনের, এই প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাদের পড়লে এখন আপনারা আসলে বুঝবেন না যে কোন চ্যাপ্টার থেকে আসছে বা কি অবস্থা না অবস্থা, সেটা আপনারা বুঝবেন না। সো কোয়েশ্চেনের আমি শুধু প্যাটার্নটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথম এই কোয়েশ্চেন থেকে আমরা যতটুকু লার্নিং নিয়েছি, আমি যতটুকু লার্নিং নিয়েছি সেটা হচ্ছে, আপনি পরীক্ষায় যে কোনো 5টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। কোনো কোয়েশ্চেন আহ এইখান থেকে এ বি দিয়েছেন, এখান থেকে সি দিবেন, এরকম করা যাবে না। খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ, এ যদি লেখেন এ বি সি সিরিয়ালি লিখতে হবে। কখনোই এ আগে লিখেছেন তারপরে সি তারপরে বি লিখবেন না, সিরিয়ালি লিখতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনে ল্যাজ লাগানো, মানে ছোট ছোট টাইপের 6-7 মার্কসের কোয়েশ্চেন, 2-3টা কোয়েশ্চেন একসাথে অ্যাড হয়। কোয়েশ্চেন গুলি যদি আমরা আলোচনা করি, আরেকটা জায়গায় একটু এডিশনাল একটা জায়গায় আমি আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। সেটা হচ্ছে শর্ট নোট আসে 7টা, সেখান থেকে শর্ট নোট দিতে হয় 4টা। এবার আমি একটা জায়গায় কনসেন্ট্রেট করছি। ইকোনমিক্স মডেল আর দ্য ইউজ টু টেস্ট ইকোনমিক থিওরিজ, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। এখানে কোনো গ্রাফ নাই। হোয়াট আর দ্য 3 বেসিক কোয়েশ্চেন ইন ইকোনমিক, কনফ্রন্ট, ব্রিফলি এক্সপ্লেন। কোনো গ্রাফ নাই। আচ্ছা, যারা ইকোনমিক্স, আমি তো কোয়েশ্চেনটা এখন দেখে আহ, মানে যারা ইকোনমিক্সে 1-2 জন যাদের রেজাল্টটা খারাপ হয়েছে, ভাই আমি কারণটা বুঝতে পারছি না। এত সোজা বলা, লেখা, পয়েন্ট বের করা প্রশ্নগুলি সরাসরি কমন পড়লে তো বুঝলাম না কন্ডিশনটা কোন দিকে যায়। এইটা রিটেন না, বাট আমি কোয়েশ্চেনটা এখন অ্যানালাইসিস করার সময় মনে পড়ছে যে আমাদের সাজেশনে কি কি ছিল। বেসিক কোয়েশ্চেন একদম রেডি করে মানে বলা চলে খাওয়াই দিছি, এরকম কন্ডিশন ছিল। আসবে 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 আসবে, কমপক্ষে 10 বার বলেছি এই প্রশ্নের পাশে, যখন আমরা লাস্ট বার আলোচনা করেছি এই প্রশ্নটা। বাট এখানে কোনো গ্রাফ নাই। হোয়াট ইজ মার্কেট ইকোনমি, রেগুলেটেড ইকোনমি, কমন কোয়েশ্চেন, গ্রাফ নাই। এই টোটাল কোয়েশ্চেনে কোনো গ্রাফ নাই, মানে কোনো লেখচিত্র চিত্র দিতে হবে না। আমি ওইটা মিন করতে চাচ্ছি না। কারণ ইকোনমিক্স পড়ার সময় প্রথমেই চলে আসে, ভাইয়া এটা থেকে বেশি চিত্র লাগে, এটাতে কোনো জায়গায় কোনো চিত্র নাই, সব ডিসক্রিপশন। Second question. What is production possibility curve? A point inside production possibility container is feasible but not efficient. Do you agree? Explain with example. এটা গ্রাফ। এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়বো, এটা প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। ইনফ্যাক্ট এটাও বলেনি, এটাও প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। Write down the difference between ordinal and cardinal measures of utility. এইটা সরাসরি প্রশ্ন। ডিফাইন ডিফারেন্স কার্ভ আইসি বা ইনডিফারেন্স কার্ভ, যেটা এক্সপ্লেন
ওয়াই টু ইনডিফারেন্স কার্ভ নেভার ইন্টারসেক্ট, এইটা গ্রাফ। এই 6টা কোয়েশ্চেন, এই প্রথম 1 আর 2 এর সবগুলি কোয়েশ্চেন আমাদের লাস্ট বারের প্রিপারেশনের একদম কপি পেস্ট কোয়েশ্চেন, কপি পেস্ট। 3 নাম্বার, এক্সপ্লেন দ্য ল অফ সাপ্লাই, ওয়াই দ্য হোয়াট আর দ্য পসিবল ডিটারমিনেশন দ্যাট কজেস সাপ্লাই কার্ভ শিফট, এটা গ্রাফ আছে, কমন প্রশ্ন। ডিফাইন given goods with example how it's different from normal goods, এইটাতে গ্রাফ আছে। আমাদের প্রিপারেশন একটা গ্রাফ দিয়ে আমরা আলোচনা করি, সেই হিসেবে এটা গ্রাফ আছে, কিন্তু এটা অন্য কোনো গাইড বই, অন্য কারো বইতে কোনো গ্রাফ নাই। মানে আপনি যদি এটা অন্য কোনো নোট পড়েন অথবা আইবিবির বই পড়েন, সেখানে এটা গ্রাফ নাই। বাট আমরা যখন পড়েছি তখন আমরা একটা ইন্টেলেকচুয়াল ওয়েটা একটা গ্রাফ দিয়ে কোয়েশ্চেনটা পড়েছি। দ্যাটস ওয়াই আমাদের কোয়েশ্চেনে ছোট্ট একটা গ্রাফ আছে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, ইকোনমিক্সে লাস্ট ইয়ার তার আগের ইয়ারে বাংলাদেশ ব্যাংকের যেই অ্যাওয়ার্ডটা পায়, বাংলাদেশ ব্যাংকের ইকোনমিক্সের অ্যাওয়ার্ড কিন্তু আমাদের স্টুডেন্ট পেয়েছে, আমার স্টুডেন্ট পেয়েছে। 93 পেয়েছে। ইসুগুলের কেউ আছেন কিনা জানি না, ইসুগুলে থাকলে অন্তু ম্যাডামকে চিনে থাকবেন। 93 পেয়েছে। আমি কেন এই কথাটা বললাম, বিকজ এই কোয়েশ্চেনটাতে আমরা একটা গ্রাফ দিয়েছি। উনি যখন পরীক্ষা থেকে বের হয়েছে, উনি আমাকে প্রথমে ফোন দিয়েছে যে ভাইয়া পরীক্ষা খুবই ভালো হয়েছে, আচ্ছা গিফেন গুডস এর যে আপনি একটা গ্রাফ দিয়েছেন, গ্রাফটা এভাবে এভাবে আমি তো ভাইয়া এঁকে দিয়ে আসছি। তখন আমি বুঝতে পেরেছি যে শি হ্যাজ ডান ভেরি ওয়েল। পরে রেজাল্ট দিল, ফাইনাল আসলো, সে হচ্ছে 93 পেয়ে সে জানি ইকোনমিক্সে যে মেডেলটা পায় সেই মেডেলটা পেয়েছে। সো এই প্রশ্নটা আমরা যেটা আমাদের সাজেশন সলিউশনে থাকবে, সেখানে আমরা এটা গ্রাফ দিয়ে করি, সেই হিসেবে এটাতে গ্রাফ আছে। ডিসকাস দ্য কনসেপ্ট অফ প্রাইস সিলিং এন্ড প্রাইস ফ্লোর, এটাতে গ্রাফ আছে। আমরা একটু স্লো যাই, মানে আমরা একটু বুঝে যাই, বুঝে গেলে আমাদের পরে পড়াটা রিড করতে সোজা হবে। আর যদি প্রথমে আমরা ধরেন হয়তো মানে নর্মাল কনসিকুয়েন্সেস এরকম হলে হয়তো আপনাদের জন্য একটু ফেভারেবল ছিল যে ভাই প্রথমে প্রথম চ্যাপ্টার শুরু করবেন, আমরা কিছু প্রশ্ন পড়বো, কিছু আলোচনা করব, কিছু আলোচনা করব না। আমরা এই কনসেপ্টে না যাই, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে হবে কি আমার পড়াটা গ্রিড করতে আমার জন্য সুবিধা। 4 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ মার্কেট ফেলোর রেসপন্সিবিলিটি, এটাতে গ্রাফ নাই। হোয়াট ইজ এক্সটার্নালিটি, ডিসক্রাইব পজিটিভ এন্ড এক্সটার্নালিটিস, গ্রাফ। হোয়াট ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এক্সপ্লেন দ্য ইফেক্টস অফ ট্যাক্স অন ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি। এই 4টা প্রশ্নে, যতগুলি 4টা প্রশ্নে আমরা কয়টা প্রশ্ন পেয়েছি? 12টা প্রশ্ন পেয়েছি। 4টা কোয়েশ্চেনে আমরা 12টা প্রশ্ন পেয়েছি। 12টা প্রশ্ন হুবহু একদম 100% আমাদের ডিসকাশন থেকে আসে। এবার আসি 5 নাম্বার, এক্সপ্লেন দ্য 4 ডিটারমিনেশন অফ প্রাইস অফ ইলাস্টিসিটি এন্ড ডিমান্ড। এটাতে একটা ছোট্ট গ্রাফ আছে। হোয়াট ইজ দ্য ইকোনমিক ইলাস্টিসিটি, এটাতে গ্রাফ নাই কিন্তু একটা ইকুয়েশন আছে। অন এ সাপ্লাই এন্ড ডিমান্ড ডায়াগ্রাম শো দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস, এন্ড এটাতে গ্রাফ আছে। হোয়াট আর দ্য 4 মেজর মার্কেট স্ট্রাকচার, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন মনোপলি এন্ড পারফেক্ট কম্পিটিশন, এটাতে গ্রাফ নাই। ইন মনোপলিস্টিক মার্কেট দেয়ার ইজ নো সাপ্লাই কার্ড। কোয়েশ্চেনটা আবার রিপিট করেছে, এটা 96 তে আসছে, এই কোয়েশ্চেনটা আবার রিপিট করেছে। এটা অবশ্য আমরা লাস্ট ইয়ারে পড়ি নাই, বাট এটা রিপিট করেছে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অলিগোপলি, এটাতে গ্রাফ নাই। ডিফাইন্ড ইন ন্যাশনাল ইনকাম উইথ ডিফারেন্ট মেথড অফ ন্যাশনাল ইনকাম, এটা পড়েছি, এটাতে গ্রাফ নাই, এটাতে গ্রাফ নাই, এদিকে আর গ্রাফ থাকবে না। পরের অংশটুকু তার, যারা আনমিউট আছেন আপনারা একটু মিউট হবেন, যারা আনমিউট আছেন আপনারা একটু মিউট হবেন। আচ্ছা, 8 নম্বরে ডিফাইন ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্টের এটাতে কোনো গ্রাফ নাই, পরের এটাতে এগুলিতে আর কোনো গ্রাফ নাই। শর্ট নোটের এখানে এসে যখন আসছে অপরচুনিটি কস্ট, এটাতে গ্রাফ আছে। বাজেট ডিফিসিয়েন্সি, এটা গ্রাফ নাই। গিনি কোএফিসিয়েন্ট, এটা গ্রাফ নাই, বাট একটা ইকুয়েশন আছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ছিল না। গ্রিন ফাইন্যান্স, গ্রাফ নাই। আনএমপ্লয়মেন্ট, গ্রাফ নাই। মার্কেট ইন্টারেস্ট রেট, গ্রাফ নাই। মানে আপনি যখন ফাইনাল পরীক্ষায় কোয়েশ্চেন অ্যান্সার করতে যাবেন, আমি এতটুকু অ্যানালাইসিস করে একটু সময় নিয়ে অ্যানালাইসিস করার কারণ হচ্ছে আপনাকে কিছু কোয়েশ্চেনে গ্রাফ দিতে হবে, এটা হচ্ছে প্রথম এক পয়েন্ট। তাহলে ইকোনমিক্স যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনাকে গ্রাফের উপর একটু কনসেন্ট্রেট দিতে হবে, কনসেন্ট্রেশন রাখতে হবে গ্রাফে। তাহলে 10টা কোয়েশ্চেন, সেখান থেকে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। শর্ট নোটটা ম্যান্ডেটরি একটা কোয়েশ্চেন হিসেবে আপনি রাখলেন,
আর বাকি 4টা কোশ্চেন, উপরের 9টা কোশ্চেন থেকে দিতে হবে। কিছু কোশ্চেনে গ্রাফ থাকবে, সেই গ্রাফটাও আপনার প্র্যাকটিস করতে হবে। মুদ্রা কথা হচ্ছে গ্রাফের মুদ্রা কথা গ্রাফের ক্ষেত্রে আপনার কিছু কনসেপ্ট আপনার রাখতে হবে, কিছু কনসেপ্ট রাখতে হবে। বাংলা হুবহু দেওয়া আছে, সবকিছুই বাংলা দেওয়া আছে, সুতরাং যারা বাংলা পরীক্ষা দিবেন তারা খুব বেশি ডিপ্রাইভ হবেন না, সবকিছুই বাংলাতে দেওয়া আছে। কিছু কিছু পরীক্ষার সময় দেখি যে ইংরেজি প্রশ্নটাকে বাংলায় করে শুধুমাত্র বলে যে ইংরেজি অংশ প্রশ্ন, সেটা কিন্তু আবার বাংলা পরীক্ষাতে ওটা টাফ। বাট ইকোনমিক্সের ক্ষেত্রে এরকম আসলে হয় না। এটা হচ্ছে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস। এবার আমি চলে আসবো এবারের কোয়েশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ এই বছর, মানে 99, গত বছরের আগের বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস। এবার আমরা দ্রুত যাবো এক প্যাটার্নেরই প্রশ্ন। খেয়াল করে দেখেন, এবিসি 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 এভাবে যাচ্ছে, এখানেও কম্বাইন থাকছে। বরং আম, আমার যত আই গেস যে 99-এর কোয়েশ্চেনের তুলনায় 100-এর ইকোনমিক্স কোয়েশ্চেনটা সোজা পেয়েছে। ওকে, এটা কন্টিনিউ। আর হচ্ছে রাইট শর্ট নোটস এনি 4। শর্ট নোট থাকছে 7টা, এবারও কিন্তু 7টা থাকছে, মানে 99-তেও 7টা শর্ট নোট ছিল, সেখান থেকে 4টা শর্ট নোট অ্যান্সার দিতে পারা হবে। 7টা শর্ট নোট থেকে 4টা শর্ট নোটের অ্যান্সার দেওয়া, এটা একটু ফ্লেক্সিবল, ইজি, কাজটা খুব কঠিন না। বাংলাও যথাযথ ঠিকঠাক করা আছে, কোনো সমস্যা নেই, কেউ বাংলা দিতে চাইলেও দিতে পারবেন। 98 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এবিসি এবিসিডি দিয়ে কিন্তু কোয়েশ্চেন থাকেই, মানে ওদের কিন্তু সিঙ্গেল, আপনি যেমন আমরা পড়ে আসছি একটা কোয়েশ্চেন 10 মার্কস থাকবে, বড় একটা কোয়েশ্চেন লিখবো 20 মার্কস, এরকম কিন্তু না, ছোট ছোট কোয়েশ্চেন থাকছে। তাহলে আপনার প্রিপারেশনটা কিন্তু এই এই জায়গাটা 4 5 6 একটু একটু শর্ট টাইপের প্রিপারেশন হবে। লং অনেক বড় একটা জিনিস লিখতে হবে, এই টাইপের অ্যাক্টিভিটিসে কমপ্লিটলি যাওয়ার দরকার নাই। হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিশন বা অন্যান্য 6 7 8, এইখানে শর্ট নোটে আসছে 4 1 2 3 4 5 6। এই বছরটা আবার শর্ট নোটস দিয়েছে 6টি, বাট 6টি শর্ট নোট দিলে এগুলো সবই কমন শর্ট, কঠিন কোনো শর্ট নোট আসেনি। 97 এবিসি কন্টিনিউশন 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 কন্টিনিউশন। শর্ট নোট এখানে দিয়েছে 6টা, 4টা শর্ট নোট দিয়েছে অ্যাজ ইউজুয়াল, আগের মতো প্রশ্ন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে 96, যেটা আমাদের প্রথম, একদম প্রথম পরীক্ষা ছিল, প্রথম আপনার টার্মের প্রথম পরীক্ষা আসছে, সেম একই রকম এবিসি দেওয়া, এবিসি অংশটুকু অ্যাড করে দেওয়া অ্যাজ ইউজুয়াল দিয়ে, নেক্সটে হচ্ছে 6টা শর্ট নোট দিয়েছে, সেখান থেকে 4টা শর্ট নোট। এই হচ্ছে মোটামুটি ইকোনমিক্সের কোয়েশ্চেন, লাস্ট 5 বছরের কোয়েশ্চেন। একটা এডিশনাল ইনফরমেশন দিই, আমরা অনেকে যারা নতুন করে এবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি বা প্ল্যান করছি, আমরা মনে করি যে আগে বিগত বছরের আমরা দেখি, আমি ইকোনমি বেসিক অ্যাকাউন্টিং এ দেখেছি মার্কেটে বই আসছে বিগত 20 বছরের প্রশ্নের সমাধান। বিগত 20 বছরের প্রশ্নের সমাধান এখন আপনার কোনো দরকার নেই। শুধুমাত্র 96-তে যখন আপনি পরীক্ষা দিয়েছেন, 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে শুধুমাত্র দরকার ছিল আগের কোয়েশ্চেনের একটা লিঙ্ক। এখন আর আগের দরকার কোয়েশ্চেনের কোনো লিঙ্ক দরকার নাই, এখন ফান্ডামেন্টালি আপনার কাছে কোয়েশ্চেন আছে। 5 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করার আগের কোয়েশ্চেন দিয়ে আপনি কি করবেন? সো যারা আগের কোয়েশ্চেন দেখে চিন্তা করে যে টাইম ওয়েস্ট করবে কিনা, এটা জাস্ট টাইম ওয়েস্ট আর কিছু না। এটা আপনার কোনো রেজাল্ট দিবে না, কোনো রেজাল্টে ঠকাবে। সো প্রিভিয়াস কোনো কোয়েশ্চেন অ্যানালাইসিস করার দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শর্ট নোট আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার করবো, প্ল্যান 2, কারণ শর্ট নোট অ্যান্সার করলে আপনার মার্কসটা ভালো থাকবে। 3 নম্বর হচ্ছে আমরা কিছু গ্রাফ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমাদের লাইভ ক্লাসে থাকলে গ্রাফ প্র্যাকটিস দিয়ে খুব ঝামেলা হবে না, লাইভ গ্রাফ থাকবে, কারণ আমরা দেখেছি অনেকগুলি কোয়েশ্চেনে গ্রাফ থাকছে। সো গ্রাফটার কিছু অ্যানালাইসিস আমরা রাখবো, আর রেগুলার বেসিসে যে ক্লাসে আমরা যেভাবে করা দরকার আমরা সেই ক্লাসটা সেভাবে এগোবো। সাজেশনটা একটু মাঝামাঝি সময় দিব। আর শুরুর দিকে, একদম শুরুর দিকে আমরা কনসেপ্ট নিয়ে যেহেতু যাচ্ছি, কোয়েশ্চেন প্যাটার্নটা দেখেছি, তারপরে এই কোয়েশ্চেনগুলি আবার আপনারা চাইলে নিজেরা অ্যানালাইসিস করতে চাইলে করতে পারবেন। বাট আপনারা আপনাদের খুব বেশি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে টাইম ওয়েস্ট করার দরকার নাই। যারা আমার সাথে পেইড গ্রুপে অ্যাড হবেন, আমি যে সাজেশনটা দিব, সলিউশনটা দিব, আমি 5টা কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই দিব। সুতরাং আপনি এটা নিয়ে অ্যানালাইসিস করে টাইম ওয়েস্ট করার দরকার নেই। আমি আপনাকে চ্যাপ্টারে যেটা পড়তে বলছি, সাজেশন যেটা দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেন যেভাবে পড়তে বলছি, আপনি শুধু ওইভাবে পড়ে যাবেন। আপনি এডিশনাল সিনোপসিস রেডি করা, এডিশনাল অন্য কোনো কাজে কোনো ধরনের টাইম ওয়েস্ট করবেন না, দরকার নেই।
কোয়েশ্চেনের প্যাটার্ন নিয়ে মোটামুটি আমার আলোচনা শেষ। গ্রাফ কতটুকু থাকে, শর্ট নোট কিভাবে থাকে, আমি আসলে কতটুকু লিখতে হবে, প্রিপারেশন প্ল্যান কি খুব বড় করে করবো কিনা, এই টাইপের কথাবার্তা আমার মোটামুটি শেষ। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি কোয়েশ্চেনটা ক্লোজ করবো। কারো কোনো অবজারভেশন আছে? এনি কোয়েশ্চেন রিগার্ডিং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? নাই? ভেরি গুড। আমি এটা পিডিএফ কপিটা আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা পিডিএফ কপিটা প্রিন্ট দিয়ে নিয়ে নিলেই হবে, একসাথে সব প্রশ্ন। আচ্ছা, এখন আমরা একটু ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে বইটা একটু দেখার চেষ্টা করবো। আইবিবির বইটা একটু দেখবো, এক নজর দেখে আসবো, বেশি টাইম নিব না। আমরা রেগুলার আজকে শীটে ইন্ট্রোডাকশনে যাব আপনাদের সাথে। আইবিবি শীট বইটা একটু দেখি যে আইবিবির বইটাতে আসলে কি বলা আছে, কি বলা আছে, বা আইবিবির বইতে আসলে কি থাকে। এটা হচ্ছে আইবিবির বই। ইকোনমিক্সটা কমপ্লিটলি আমাদের শীটের বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, ইভেন তো আইবিবির বইটাও দরকার নাই। যদি মনে করেন যে ভাই আমি রেফারেন্স হিসেবে রাখবো, রাখতে পারেন। আমি অন্যান্য সাবজেক্টে বলি রাখেন, যেমন বিজনেস কমিউনিকেশনে বলি যে আপনি রেফারেন্স বই হিসেবে রাখতে পারেন, কারণ এটার মধ্যে রিলেভেন্ট ইনফরমেশন আছে। কিন্তু অন্য জায়গায় আহ এটার কোনো রিলেভেন্ট ইনফরমেশন থাকবে। আচ্ছা, আপনারা কি আপনাদের এখান থেকে কি আমার এখান থেকে আজানের কোনো সাউন্ড শুনেন? শোনা যায় আমার এখান থেকে আজানের কোনো সাউন্ড? ওকে, আমাকে একটু মেক শিওর করবেন কেউ একজন। চারিদিকে এবার আজান হচ্ছে, তবে আপনারা কিন্তু আজানের সুর পাচ্ছেন, আচ্ছা, আমরা পাচ্ছি না ঠিক আছে এখনো। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা কোয়েশ্চেন করেছেন একজন, যে ভাইয়া রিপিটের স্ট্রাকচারটা কেমন, রিপিট কতটুকু হয় বা হয় কিনা। কিছু কোয়েশ্চেন রিপিট হয়, কিছু কোয়েশ্চেন রিপিট হয়। এটা আমরা আসলে চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে, মানে আপনাদের ওই অবজারভেশনটা আমি কভার করব যে কোন কোয়েশ্চেনটা আসলে রিপিট হলেও ইম্পর্টেন্ট। যেমন শর্ট নোটের ক্ষেত্রে সাধারণত আমি ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেনটাকেও রাখি, বাদ দিই না। আর ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এই বই নিয়ে আলোচনা করবো, যখন বই নিয়ে যেহেতু আলোচনা করছি এখানে আমি মোটামুটি এটা আপনাদের ক্লিয়ার করে দিব যে আমি আসলে কোন প্ল্যানে আগাতে চাই বা কোন প্ল্যানে আগাই। এটা হচ্ছে আপনাদের বুকস। ইকোনমিক্স এর ক্ষেত্রে আমরা বলেছি যে বইয়ে খুব বেশি ইফেক্ট দেওয়ার দরকার নাই। আপনারা মানে এখানে যে চ্যাপ্টার গুলি আছে আপনারা আমাদের শিটগুলি ফলো করলে হবে। অন্য সাবজেক্ট গুলিতে বইয়ের একটু আপনার অ্যাসোসিয়েশন দরকার আছে, বাট ইকোনমিক্স এর দরকার নেই। ইকোনমিক্সে আপনাদের টোটাল যদি আমি বলি, মডিউল থাকবে 7টা। ফাইনাল পরীক্ষা মডিউল আছে 7টা। আমি মনে হয় বইয়ের একদম 7 নম্বর এই মডিউলটা বের করেছি, মানে আপনাদের বোর্ড কন্টেন্টটা বের করেছি। এখানে মডিউল জি, যেটা ম্যাক্রো ইকোনমিক পারফরমেন্স অফ বাংলাদেশ, এইটা থেকে ফাইনাল পরীক্ষায় কোনো কোয়েশ্চেন থাকে না। সুতরাং ম্যাক্রো ইকোনমিক পারফরমেন্স অফ বাংলাদেশ এটা আমরা পড়বো না। তাহলে আমাদের আর বাকি কনসেন্ট্রেশন থাকে মডিউল এ, মডিউল বি, মডিউল সি, মডিউল ডি, মডিউল ই, মডিউল এফ। তাহলে হিসাব অনুযায়ী আমাদের মডিউল থাকে 6টা। এই 6টা মডিউলের মধ্যে মডিউল সিটা খুবই ছোট, অল্প একটু পড়া, মানে খুব বেশি পড়া থাকে না মডিউল সিতে। মডিউল এ, তাহলে মডিউল সি থেকে নর্মালি আমার যে কোয়েশ্চেন অ্যানালাইসিস, সেই কোয়েশ্চেন অ্যানালাইসিসে একটা বড় প্রশ্ন কিন্তু সবসময় থাকে না মডিউল সি থেকে। মডিউল সি থেকে নর্মালি ধরেন একটা কোশ্চেনের একটা পার্ট, এই টাইপের অ্যান্সার থাকে। তাহলে মডিউল সিটাকেও আমরা আংশিক ওয়েতে বাদ দিতে পারি। এবং এটা নিয়ে যখন আমি ক্লাস করবো, আমার 30 মিনিটস এর একটা ক্লাস থাকবে শুধুমাত্র মডিউল সি। 30 মিনিটস, 30 মিনিটস। তাহলে এটা একদম ছোট চ্যাপ্টার, এবং এটার উপর একটা বড় কোশ্চেনের জন্য আমি রিলে করতে পারবো। মডিউল সিটা কমপ্লিট। আর বাকি থাকলো আমার মডিউল 5টা। মডিউল এ, মডিউল বি, মডিউল ডি, মডিউল ই, মডিউল এফ। এই 5টা মডিউলের মধ্যে এই মডিউল থেকে কমপক্ষে 2টা কোয়েশ্চেন থাকে। এই মডিউল থেকে একটা কোয়েশ্চেন থাকে
একের বেশিও থাকে। এই মডিউল থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন থাকে, একের বেশিও থাকতে পারে। এই মডিউল থেকে দুইটা কোয়েশ্চেন থাকে। এই মডিউল থেকে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন যেটা অ্যানালাইসিস করে দেখছি এখান থেকে দুইটা ছিল, মডিউল এ থেকেও দুইটা ছিল। তাহলে যদি আমি কোয়েশ্চেন দেখেন, দুইটা, চারটা, ছয়টা, সাতটা, আটটা, একটা শর্ট নোট আর একটা কোশ্চেন এই চ্যাপ্টার বা অন্য চ্যাপ্টারকে অ্যালাইন করে করেছে, যেমন এইবার প্রোডাকশন কস্ট, আর এই দুইটাকে অ্যালাইন করে আরেকটা এডিশনাল কোশ্চেন। তাহলে মূলত ইকোনমিক্সে আমার পড়ার মতো যদি পড়া বলি তাহলে 5টা চ্যাপ্টার পড়বো। মানে যদি মনে করি যে ভাইয়া ভালোভাবে পড়তে চাই বা ভালো পড়া, তাহলে আমরা মূলত 5টা চ্যাপ্টারের উপর কনসেন্ট্রেশন করব। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এইটা 5 নম্বর। এই হচ্ছে আমার মোটামুটি আপনাদের সাজেশন বা আপনাদের আমরা প্ল্যান করবো, যেটা প্রোডাকশনের কস্ট আমরা পড়বো, কিন্তু এটা ছোট করে অল্প একটু 3-4টা পেজের একটা শিট আছে সেটা নিয়ে আসবো। তাহলে একটা চ্যাপ্টার টোটালি বাদ, এটা নিয়ে আমরা কোনো আলোচনাই করব না, মডিউল জি, এটা আলোচনাই করব না। আর এটা হচ্ছে আমাদের, এটাকে আমি রিক্রিয়েশনাল চ্যাপ্টার নাম দিলাম, রিক্রিয়েশনের জন্য এটা রাখবো। আর বাকি থাকে আমার 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার। এখন এবার আসেন যে ভাইয়া এই 5টা চ্যাপ্টার অ্যানালাইসিসের মধ্যে কনভিনিয়েন্ট, ইজি, ভালো লাগার মতো চ্যাপ্টার কোনটা? ইকোনমিক্স ইন্ট্রোডাকশনটা ভালো লাগবে আপনার, এটা ভালো চ্যাপ্টার। বেসিক ম্যাক্রো ইকোনমিক্স, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দিয়ে এই চ্যাপ্টারটা একটু লার্জ, এটা একটু লার্জ, এই চ্যাপ্টারটা একটু লার্জ, বাট এই চ্যাপ্টারটা ছোট, এই চ্যাপ্টারটাও ছোট। ছোট মানে 4টা 5টা প্রশ্ন পড়বো, এই চ্যাপ্টারটাও মোটামুটি ছোট ছোট। এবং মার্কেট ফেইলর এই চ্যাপ্টারটা কিন্তু আমি ক্লাসেই পড়াবো, মানে ক্লাসে পড়ার পর আপনি আর নিজে পড়তে হবে না, এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা আমি পড়াবো যেটা, আমি আবার ওটা রিপিট করবো আপনাদের, আপনারা একজন না হয়তো অ্যান্সার করবেন, বলেই এই চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। আর ইকোনমিক্স ইন্ট্রোডাকশন শুরু করবো আমরা আজকে, স্টার্ট করবো একটু পরে। প্রোডাকশন কস্ট তো থাকলো, বেসিক ম্যাক্রো ইকোনমিক্স এবং বেসিক ম্যাক্রো ইকোনমিক্স, বেসিক অফ মাইক্রো আর বেসিক অফ ম্যাক্রো, এই দুইটা চ্যাপ্টারটা যেহেতু বড়, এটাকে আমি একটু অ্যাকোমোডেট করে ছোট করে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এই দুইটা চ্যাপ্টারকে পড়ার জন্য, এই দুইটা চ্যাপ্টারে যাওয়ার জন্য এই চ্যাপ্টার থেকে যেতে হবে, এটা হচ্ছে প্রবলেম। তাহলে আমি মানে আমি যদি মনে করতাম আগে যে আমি কি তাহলে এইটা আর এই দুইটা চ্যাপ্টার একসাথে আগে শেষ করে ফেলবো, তারপরে উম তারপরে তারপরের ইস্যুতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। হুম, এটা আমাদের একটু প্রবলেম। তাহলে আমরা কি আহ এইটার পরে এটা না, এটা আসলে করতে পারবো না। এই চ্যাপ্টারটা যেমন আগে পরে পড়া যাবে, কারণ এটার সাথে এদের কোনো লিঙ্ক নেই, বাট এই চ্যাপ্টারের উপর এই দুইটা চ্যাপ্টারের লিঙ্ক আছে, সেজন্য আমি আসলে এই চ্যাপ্টার হয়েই যেতে হবে। বাট এখানে আমরা একটু টাইম কম দিব। আর ইকোনমিক্স আপনি টাইম কম দেওয়ার কথা যেটা বলেন, আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনি দেখেছেন 3টা করে এবিসি আসছে, তার মানে 9টা কোয়েশ্চেনে 3 নং 27টা কোয়েশ্চেন আসছে। শর্ট নোটে 7টা কনসেপ্ট আসছে, 34টা কনসেপ্ট আসছে। এই 5টা চ্যাপ্টার থেকে 34টা কনসেপ্ট বের করতে গেলে কোনটা যে রাখবেন কোনটা যে বাদ দিবেন, এটা কিন্তু আপনার জন্য একটু টাফ ডিসিশন, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পরীক্ষার হলে গিয়ে আপনি ডিসিশন নিচ্ছেন যে আপনি আসলে এই 5টা কোশ্চেন আনসার দিবেন, কিন্তু এই 5টা কোশ্চেনের কোনো ল্যাজ যদি এমন হলো যে আপনার কমন পড়লো, ধরেন আপনি প্রথম দুইটা পারেন, দ্বিতীয়টা পারলেন না, আবার অন্য একটা প্রশ্নের প্রথম দুইটা পারেন, তৃতীয়টা পারলেন না, আবার অন্য একটা প্রশ্নের প্রথম দুইটা পারেন, চতুর্থটা 3 নম্বরটা পারলেন না, তাহলে কিন্তু আপনার কমপ্লিট অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে প্রবলেম। ইকোনমিক্স এর ক্ষেত্রে একটা এডিশনাল অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ইকোনমিক্সে কিন্তু চ্যাপ্টার মার্চ করে না, মানে এই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারকে অ্যাড করে না, কখনোই করে না। এই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারকে অ্যাড করে করে না। তার মানে
এই চ্যাপ্টার থেকে যদি ওরা প্ল্যান করে 2 সেট কোয়েশ্চেন দিবে, তাহলে শুধু এই চ্যাপ্টার থেকেই দিবে, যে কনসেপ্টই জানা। ওরা যদি প্ল্যান করে যে এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন দিবে, তাহলে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে। এমন না এই চ্যাপ্টার আর এই চ্যাপ্টারকে মিলিয়ে একটা কোয়েশ্চেন করছে এরকম। So, এটা আপনার জন্য খুব ভালো একটা প্লট। আপনি যে চ্যাপ্টারটা পড়বেন ভালো করে শেষ করবেন, তাহলে সেই চ্যাপ্টারটা আপনার ভালো পড়ার সম্ভাবনা অনেক বেশি। কোয়েশ্চেন বুক প্ল্যান মোটামুটি আলোচনা শেষ। কারো কোনো অবজারভেশন আছে কিনা? কোনো অবজারভেশন আছে? হ্যাঁ, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, ওই যে আপনি তো 5টা চ্যাপ্টার বললেন, এফ যেটা ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স, ওইটা ছাড়া যদি এ বি ডি ই আমি ভালো করে প্রিপারেশন নিই, সেক্ষেত্রে কি পাশ করা সম্ভব হবে কিনা? মানে ওটাতে আপনি, ওটাতে ধরেন যে মানে 4টা চ্যাপ্টার যেটা বুঝলাম, যেটা হলো যে আপনার গ্রাফিক্যাল ইয়াগুলা, স্যার ওটাতে তো মনে হয় যেন গদ বাঁধা লেখা আর কি, মুখস্থ বিদ্যার মতো আর কি, সেজন্য বললাম। আচ্ছা, ওইটা যখন আমরা পড়তে যাব তখন দেখবেন কি ওইটা আবার আপনি একটু পছন্দ করে ফেলবেন। আপনি বলবেন যে সব চ্যাপ্টারে গ্রাফিক দিতে গিয়ে তো একটু ঝামেলায় পড়ে যাচ্ছি, তাহলে ওই চ্যাপ্টারটা একটু গদবাঁধা লেখা, বাজেট নিয়ে প্রশ্ন আসছে, ইনফ্লেশন নিয়ে প্রশ্ন আসছে, এটা তো নিজের মতো একটু বেসিকলি লিখতে পারবো, সোজা মনে হচ্ছে এটা একটু অ্যান্সার করি, এরকম হয়ে যায়। মানে প্রথম দিকে মনে করি যে তাহলে বাদ দিব কিনা, শেষের দিকে দেখা যায় যে ওই চ্যাপ্টারটা একটু মানে ব্রিদিং স্পেসটা ওই চ্যাপ্টার আপনাকে দেয়, এজন্য ওই চ্যাপ্টারটা আমরা বাদ দিয়ে পড়ি। বাট কেউ যদি মনে করে যে কনফিডেন্সলি যদি বলে যে ভাই এই চ্যাপ্টার থেকে যাই আসুক আমি পারবো, কারণ আমরা যা বলবো সেটাই আসবে, মানে ওইটুকু থেকে থাকবে, এখান থেকে যাই আসুক আমি পারবো, এখান থেকে যাই আসুক আমি পারবো, এখান থেকে যাই আসুক আমি পারবো। কেউ যদি এইটুকু মোটামুটি এনশিওর করে যে এখান থেকে যা আসে পারবো, এখান থেকে যা আসে পারবো, এখান থেকে যা আসে পারবো, আপনার কিন্তু মোটামুটি পাস করার প্রবাবিলিটি থাকবে। কিন্তু আমরা যখন পড়তে যাই তখন আমাদের একটু ঝামেলাটা ক্রিয়েট হয়ে যায়। কেউ যদি এইটা 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 ভালোভাবে কাভার করতে পারে, সে 5টা কোয়েশ্চেন আনসার করে আসতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ভালোভাবে শেষ করতে হবে। প্রিভিয়াস ইয়ারে কি আসছে, ফাঁকি ঝুঁকি আছে কিনা, ভাই 2টা প্রশ্ন বাদ দিলাম, একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের সাথে মার্চ করে ফেললাম, এগুলি করলে কিন্তু হবে না, ভালোভাবে যদি পড়েন। মিন ওয়াইল আমি এটাও পড়াবো আর এটাও পড়ানো থাকবে, কারণ আমি আপনাদেরকে পরীক্ষার সময় একটা অপশন দিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে আপনি পরীক্ষার সময় সিলেক্ট করবেন যে কোন একটা চ্যাপ্টার যদি বাদ দিতে চাই, এটা বাদ দিব না এটা বাদ। কারণ এমন হতে পারে আপনার কাছে এটা সোজা মনে হচ্ছে, অন্য একজনের কাছে এটা সোজা মনে হতো, তাহলে আমি যদি এটা বাদ দিয়ে দিই, তাকে আমি ডিপ্রাইভ করলাম। সো আমি পড়াবো, 5টা চ্যাপ্টারই আমি পড়াবো। আপনি পরীক্ষার হলে যদি আপনার এই চ্যাপ্টারগুলিতে ফুল কনফিডেন্স মানে এনশিওর করতে পারেন, দেন আপনি একটা চ্যাপ্টার কম পড়ে বা এডিশনাল শর্ট নোটের পার্টটুকু মোটামুটি কভার আপ করে বা ইনফরমেশন যে কোটেশন গুলি রাখা দরকার এগুলি রেখে ওটা কমাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা চ্যাপ্টার তো এখন আর আমার একটু চিনতে পেরেছি যে প্রথম চ্যাপ্টার মানে ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স থাকে। আমরা ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স নিয়ে একটু কথা বলবো, প্রথমে একটু ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইকোনমিক্স, কম্পেয়ার দ্য ডেফিনেশন অফার্ড বাই অ্যাডাম স্মিথ, লিওন রবিনসন, আলফ্রেড মার্শেল, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ডেফিনেশন, রাইট বাই ইউর ওন ইন্টারপ্রিটেশন। এটা আমাদের মাদার শিট, আমরা কমাই না, মানে কমায় রাখি না, কমায় রাখলে সাধারণত এটা যেহেতু আমার একটা রেফারেন্স সেজন্য আমি এটা কমাই না। আপনাদের এই প্রশ্নটা এইটুকু পড়তে হবে। তাহলে আমি আসলে
প্রথমে পড়বো হোয়াট ইজ ইকোনমিক্স। এটা এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, প্রথম প্রশ্নটা, পুরো প্রশ্নটার এগুলি আমরা এই যে এইটার ডেসক্রিপশনের আলোচনাটা নিচের অংশে দেওয়া আছে, সুতরাং এই অংশটুকু আমাদের করতে হবে না, আমি শুধু পড়বো হোয়াট ইজ ইকোনমিক্স। ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি, অর্থ নিয়ে যেখানে আলোচনা করা হয়। আহ এইখানে শুরুর দিকের এখানে ইকোনমিক্স কোন ভাষা থেকে এসছে, সেটার প্রাইমারি মিনিংস হচ্ছে হোম ম্যানেজমেন্ট। এটা প্রাইমারি স্টেজে এতটুকু জিনিস আপনি মোটামুটি লিখে দিব যে ইকোনমিক্স ওই ওইকোনমিয়াস শব্দ থেকে এসছে। এবং এটা দুইটা পার্ট, প্রথম শব্দ হচ্ছে ওইকস, যেটার মিনিং হচ্ছে হোম, নোমাস যেটার মিনিং হচ্ছে ম্যানেজমেন্ট। সো ইকোনমিক্স মিনস হচ্ছে হোম ম্যানেজমেন্ট। তাহলে ইকোনমিক্স কাকে বলে এটা আমি বললাম। সেকেন্ড হচ্ছে, আচ্ছা আমার ক্ষেত্রে একটা প্রবলেম হবে আপনাদের, এটা আপনারা এটাকে আমি এইভাবে ক্লাস নেই, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের শর্ট নোট, আচ্ছা একটা কোয়েশ্চেন আছে, শর্ট নোটটা মাস্ট অ্যান্সার করতে হবে না, কারণ আপনি দেখেছেন যে লেখা আছে, প্রশ্নের শুরুতে লেখা আছে যে কোনো 5টি কোয়েশ্চেন অ্যান্সার দাও। সুতরাং শর্ট নোট যদি আপনি অ্যান্সার না করেন কোনো সমস্যা নেই, বাট আমরা শর্ট নোটটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কারণ শর্ট নোটে মার্কসটা ভালো পাওয়া যায় সেজন্য। কিন্তু শর্ট নোট মাস্ট অ্যান্সার করতে হবে না, কোনো কোয়েশ্চেনে মাস্ট অ্যান্সার না, 10টা থেকে আপনি যে কোনো 5টা কোয়েশ্চেন দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা এবার আসি, ইকোনমিক্স কোন ভাষা থেকে আসছে, এটার পরিগণিত ওয়ার্ড মিনিং কি সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। প্রথম, হোয়াট ইজ ইকোনমিক্স। স্বাভাবিকভাবে ইকোনমিক্স কোথা থেকে আসছে সেটার আসলে আবিধানিক নাম কি এতটুকু লিখলে আপনার খাতার ইনসেপশনটা ভালো হবে, ইন্ট্রোডাকশনটা সুন্দর হবে। এবার আসলাম হোয়াট ইজ ইকোনমিক্স। আচ্ছা আমাদের সাথে, আমি ধরেন আমার ক্লাসগুলি কিন্তু আমি নর্মালি যেটা করবো সেটা হচ্ছে, আমি কিন্তু শীটটা আপনার সামনে আছে, আমি কিন্তু শীট ধরে ধরে কিন্তু পড়াবো না, হ্যাঁ শীট ধরে ধরে পড়াবো না, আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা দিব, আপনি আপনার মতো করে বাসায় যখন শীট করবেন তখন আপনার ওই কনসেপ্টের সাথে অ্যালাইন করবেন। আমি কিন্তু শীটের এই লাইনে এটা বলেছি, এটা মানে এটা বলেছে, শীট ওয়াইজ ধরে ধরে কিন্তু আমি যাবো না, আমি যদি কনসেপ্টটা নিব, কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করব, এটা আপনাদের জন্য বেশি ভালো হবে, স্পেশালি ইকোনমিক্স। কারণ ইকোনমিক্স আমি চাই আপনার এন্ড থেকেও আপনার নলেজটাও একটু এক্সটেন্ডেড হোক, যাতে আপনি নিজের মতো করে লিখতে পারেন। কারণ যত খাতায় নিজের লেখাটা নিজের মতো করে লিখবেন, সেই খাতায় পাশ করার সম্ভাবনাটা তো বেশি থাকে। ওকে, তাহলে হোয়াট ইজ ইকোনমিক্স। ইকোনমিক্স বলতে কি বোঝায়, ইকোনমিক্স এর ডেফিনেশনটা দেওয়া আছে এখানে। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি, ইকোনমিক্স হচ্ছে একটা আলোচনা। ইকোনমিক্স এর ডেফিনেশনে আমরা কয়েকটা ওয়ার্ড নিয়ে একটু কথা বলবো, মানে একটু আগে বুঝবো, তারপরে ইকোনমিক্স এর ডেফিনেশনে যাব। এখানে একটা ওয়ার্ড লিখেছে আনলিমিটেড স্কেয়ারসিটি, আরেকটা ওয়ার্ড লিখেছে লিমিটেড রিসোর্স, আরেকটা ওয়ার্ড লিখেছে ওয়েলফেয়ার, আরেকটা ওয়ার্ড লিখেছে ওয়েলফেয়ার, আরেকটা ওয়ার্ড লিখেছে গ্রোথ। এই 4টা ওয়ার্ডের আগে একটু ডেফিনেশনটা আমরা বুঝি। আনলিমিটেড রিসোর্স, রিসোর্স ইকোনমিক্স এর ভাষায় রিসোর্স মানে হচ্ছে সম্পদ। পৃথিবীতে যে কোনো স্টেপের জন্য সম্পদ সীমিত, এটা ইকোনমিক্সের যে কোনো কনসেপ্টের সাথে যায়। তাহলে ইকোনমিক্সে আমি মানে রিসোর্স যদি বলি, ইকোনমিক্সের সকল ধরনের রিসোর্সই লিমিটেড। আমি যদি আপনার লাইফের সাথে এক্সাম্পল দিতে যাই, আপনারও কিন্তু রিসোর্স লিমিটেড। আপনার রিসোর্স হচ্ছে আপনার ইনকাম, আপনার অ্যাসেট। কেউ কি বলতে পারবেন আমি আনলিমিটেড অ্যাসেটের মালিক? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন আমি আনলিমিটেড অ্যাসেটের মালিক? আমার ডেফিনেটলি সবকিছুর মধ্যে আমার লিমিটেশনস আছে। আমি চাকরি করি, সুতরাং আমার রিসোর্স, আমার কাছে রিসোর্স হিসেবে আমি যে বেতনটা পাই সেটা হচ্ছে আমার রিসোর্স। ধরেন আমার হলো, আমি 50,000 টাকা বেতন পাই, আমার একটা ফ্ল্যাট আছে, এটা হচ্ছে আমার রিসোর্স। পৃথিবীতে যত ইকোনমিক ইভেন্ট আছে, যত ব্যক্তি প্রতিষ্ঠান গোষ্ঠী ইকোনমিক্স এর সাথে জড়িত, বা পৃথিবীতে যত এক্সিস্ট লাইভ প্রাণী আছে, সবার রিসোর্স লিমিটেড। বিল গেটস বলেন, দেখবেন যে তার কাছে গেলে শুনবেন তার অভাবে কোনো শেষ নেই। অন্য কারো কাছে, অন্য কারো কাছে, অন্য কারো কাছে, অন্য কারো কাছে গিয়ে দেখবেন যে তার এইটা এইটা এটা অভাব আছে। আপনার একটা গাড়ি কেনার অভাব, আপনি গাড়ি কিনেছেন, যার গাড়ি আছে তার আবার গাড়ির মডেল মডেল পরিবর্তন করার অভাব। সুতরাং মানে
আপনার রিসোর্স যেটা আছে সেটা লিমিটেড। এবার চলে আসো অন দা আদার হ্যান্ড, আনলিমিটেড স্কেয়ারসিটি। স্কেয়ারসিটি মানে হচ্ছে অভাব। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অভাব অপরিসীম, এর কোনো সীমা নাই। কোনো ক্রমে এটাকে সীমায় আনতে পারবেন না, কেউ আনতে পারে নাই। লাস্ট পৃথিবী শুরু থেকে কেউ আনতে পারে নাই, এখনো কেউ আনতে পারবে না, ইন ফিউচারে কেউ আনতে পারবে না। কারণ আপনি শেষ হবে না, একটা হইলে আরেকটা হবে, একটা হলে আরেকটা হবে, প্রতিনিয়ত বাড়তে থাকে। তাহলে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে আনলিমিটেড স্কেয়ারসিটি, লিমিটেড রিসোর্স। রিসোর্স মানে সম্পদ। আমি আমার লাইফের সাথে যদি এবার ট্যাগ করি, আমি আমার এক্সাম্পলটাই দিব। আমার কি আছে, আমার 50,000 টাকা বেতন আর একটা ফ্ল্যাট আছে, এটা হচ্ছে আমার লিমিটেড রিসোর্স, আর কিছু নাই আমার। আমার অভাবের অভাবের লিস্ট শুনলে আপনি নিজেও কান্নাকাটি করবেন যে ভাই এত অভাব আপনার। আমার কি অভাব? আমার কি অভাব? আমার 3টা রুম আছে, 2টা রুমে এয়ার কন্ডিশন আছে, একটা রুমে এয়ার কন্ডিশন নাই, অভাব। আমার ডটারের লাস্ট বার আমি যে স্যান্ডেলটা কিনেছি এটা এখন একটু নষ্ট হয়ে গেছে, নতুন একটা স্যান্ডেল কিনা দরকার, অভাব। আমার একটা ব্ল্যাক কালারের ব্লেজার দরকার, অভাব। আমার বাবা মা অসুস্থ, তাদের ট্রিটমেন্টের ইস্যু আছে, যে ট্রিটমেন্ট যেখানে করা দরকার সেটা করতে পারছি না, অভাব। আপনি নিজের লাইফের সাথে এভাবে গোছান, আপনাকে বলি যে আপনার এটাকে ফিক্সড করতে পারবেন? না, করতে পারবেন। তাহলে আমার লাইফে আমার কিন্তু অভাবটা আনলিমিটেড, কিন্তু আমার সম্পদ কিন্তু সীমিত। আমি 50,000 টাকা বেতন পাই, একটা ফ্ল্যাট আছে, আর কিছু নাই আমার। এবার আমার অভাবের লিস্ট করলাম আমি বেতন পাওয়ার আগের দিন, সামনের মাসে আমার আসলে কি কি খরচ আছে। খরচ হিসাব করতে 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 দেখলাম, মানে আমি মোটামুটি স্পেসিফাইড করলাম 14টা অভাব। এদের পিছনে কস্টিং হলো, সবকিছু মিলে যদি আমি 14টা অভাব ফিল আপ করতে যাই, আমার টাকা লাগবে 1,20,000 টাকা। আমি বেতন পাই 50,000 টাকা। তখন আমি কি করব? প্রথম কাজ যেটা, ধরেন এমন হলো এখন আমার অভাব আসছে যে এয়ার কন্ডিশন কিনে দরকার, একটা রুমে একটা এয়ার কন্ডিশন দরকার। আরেকটা অভাব আসছে 2টা ব্লেজার কিনা দরকার, 2টা কালারের 2টা ব্লেজার নেই, 2টা ব্লেজার নেওয়া দরকার। বিভিন্ন ভাবে যখন আমি ক্যালকুলেশন করে দেখলাম 1,20,000 টাকা হয়ে যাচ্ছে আমার টাকা, কিন্তু আমার কাছে তো আছে 50,000 টাকা। তখন আমি আমার ওই অভাবের লিস্টটা নিজের গরজে নিজের মতো করে ছোট করতে থাকি। তখন আমি নিজের কাছে সেলফ আইডেন্টিফিকেশন ক্রিয়েট করি। কিরে, এখন তো গরম, ব্লেজারের এখন দরকার কেন? দূর, শীতকাল হইলে ব্লেজার কিনবো, ব্লেজার বাদ, ক্রস। এইটার দা বাদ ক্রস, এইটা বাদ ক্রস, এটা বাদ ক্রস করে আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার যে লিমিটেড রিসোর্স আছে সেইটার মধ্যে আমার আনলিমিটেড স্কেয়ারসিটিটাকে ট্যাগ করতে। ট্যাগ করে সম মানে পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে। 3 নম্বর ওয়ার্ডটা চলে আসছে, সন্তুষ্টি অর্জন। সন্তুষ্টিটাকে এরা অন্য ভাষায় বলছে গ্রোথ অফ প্রোডাকশন। অর্থাৎ আমি ডিজায়ার যে লেভেলটা চাচ্ছি সেই লেভেলে যাওয়ার, মানে আমি সন্তুষ্টি নিতে চাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, মানে ইকোনমিক্সের যে কোনো ব্যক্তির যেহেতু রিসোর্স লিমিটেড, অভাব আনলিমিটেড, এই দুইটা জিনিসকে মার্জ করে প্রত্যেকটা ব্যক্তি নিজের লাইফের জন্য সন্তুষ্টি অর্জন করতে চায়। প্রত্যেকটা প্রোডাকশন বা প্রত্যেকটা এন্টিটি যারা প্রোডাকশন রিলেটেড অ্যাক্টিভিটিতে থাকে, তারা তাদের গ্রোথ রিলেটেড প্রোডাক্টটাকে ইনশিওর করতে চায়। ইনশিওর করা মানে আমি সুখী লাইফ লিড করছি। এর পাশাপাশি একটা সোশ্যাল ওয়েলফেয়ার নামক একটা জিনিসের সাথেও আমরা ইনভলভ থাকি। মসজিদে টাকা দিই, পথে কেউ অসুস্থ দেখলে তাকে টাকা দিই, অন্য কোনো সোশ্যাল ওয়েলবিং থাকলে সেখানে টাকা দিই। এটা আমাকে কি করে? এটা আমার মেন্টাল পিচটাকে এনরিচ করে। তাহলে কোনো একটা ইকোনমিক্সে কোনো একজন ব্যক্তির লিমিটেড রিসোর্স এবং আনলিমিটেড স্কেয়ারসিটির মধ্যে সম্পর্ক সৃষ্টি করে জীবনের পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করা, এর পাশাপাশি সমাজের দায়বদ্ধতা দূরীকরণের জন্য দায়িত্ব পালন করার টোটাল অ্যাক্টিভিটিসটা যেখানে আলোচনা করা হয়, সেই সাবজেক্টের নাম হচ্ছে ইকোনমিক্স। তাহলে আমরা ইকোনমিক্সের ডেফিনেশনটা পেয়েছি। তাহলে ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা আসলে কোনো একজন ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠানের ডে টু ডে অ্যাক্টিভিটির লিমিটেড রিসোর্স এবং আনলিমিটেড স্কেয়ারসিটির মধ্যে ট্যাগ করে, ট্রেড অফ করে, সমন্বয় সাধন করে তাকে সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্ট করার চেষ্টা করে, বা সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্ট করে, এবং
সামাজিক জীবনে তার যে দায়বদ্ধতা রয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ারের যে কন্ট্রিবিউশন রয়েছে, সেইটা এনশিওর করে তার মেন্টাল পিচটাকেও এনরিচ করে যেই শাস্ত্র, সেই শাস্ত্রকে বলা হয় ইকোনমিক্স। তাহলে সে চারটা কাজ করছে। আপনার বাহিরের সন্তুষ্টি এনশিওর করছে, আপনি এসি লাগাচ্ছেন, এটা আপনার বাইরের সন্তুষ্টিটাকে এনশিওর করছে। অথবা আপনি ড্রেস কিনেছেন, বাইরের সন্তুষ্টিটাকে এনশিওর করছে। ওয়েলফেয়ারে কন্ট্রিবিউশন করছেন, ইটার্নাল পিসটাতে এনশিওর করছে। আপনার রিসোর্সটা লিমিটেড, সেটাকে ট্যাগ করছে। আপনার স্কেয়ারসিটিটা আনলিমিটেড, সেটাকে লাগাম টানছে। চারটা কাজ যে শাস্ত্রটা করে, সেই শাস্ত্রটাকে বলা হয় ইকোনমিক্স। আমি ইকোনমিক্স পড়েছি বলে না, ইকোনমিক্স ইজ ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট সাবজেক্ট। কেন? একমাত্র ইকোনমিক্সে আছে যে আপনার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষণের হিসাব, ক্যালকুলেশন, ফিডব্যাক ইকোনমিক্সই শুধু আপনাকে দেয়, অন্য কোনো সাবজেক্ট দেয় না। আপনি ডাক্তারি পড়ছেন, আপনি ডাক্তার যতক্ষণ পর্যন্ত পেশেন্ট দেখছেন ততক্ষণই আপনি ডাক্তারের বাইরে না। বাট ইকোনমিক্স জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে আপনাদের সাথে লিঙ্ক, আপনার সাথে লিঙ্ক। প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে ফিডব্যাক দেয়, প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে সন্তুষ্টি দেয়। সো ইকোনমিক্স হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট সাবজেক্ট। আমাদের দেশে ধরেন পাত্তা নাই, কিন্তু আপনি বাইরের কোনো কান্ট্রিগুলিতে যান, বাইরের যারা যত যত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে, ওরা প্রফেসর হয়। ওই প্রফেসরগুলির মধ্যে সুপার ব্রিলিয়েন্ট যারা, তারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা। এবার যদি ডেফিনেশনে গেলাম, ডেফিনেশনটা আমার মনে হয় কেউ কখনো ভুল হওয়ার কথা না। চারটা ওয়ার্ডকে মিলিয়ে আপনার মতো করে লেখেন, পরীক্ষা ফুল মার্কস পাবেন। নেক্সট ওয়ার্ড হচ্ছে যে এই ইকোনমিক্স এর ডেফিনেশনে কয়েকজন বিদ, কয়েকজন অর্থনীতিবিদ আছে, তাদের কয়েকটা কথা আছে। আপনি চাইলে পরীক্ষার মধ্যে এক দুইজনের একটা দুইটা কথা যদি একটু অ্যাড করে দেন, এটা আপনার জন্য একটু সুবিধা। আপনার জন্য একটু সুবিধা হবে। যেমন এখানে আলফ্রেড মার্শাল একটা কথা বলেছেন, ইকোনমিক্স ইজ এ স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। অ্যাডাম স্মিথ একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ ইনকোয়ারিজ ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস। তারপরে রবিনসন একটা কথা বলেছেন, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ। ইকোনমিক্স, রবিনসনের ডেফিনেশনটা সবচেয়ে বেস্ট ডেফিনেশন, দেখেন এটা আমাদের কথার সাথে মিলে যাবে। তিনি বলেছেন ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স, এটা হচ্ছে একটা বিজ্ঞান, হুইচ স্টাডি, যেটা গবেষণা করে, হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচরণ গবেষণা করে। কি করবেন, ফ্যান লাগাবেন নাকি এই এই এখন ব্লেজারটা কিনবেন না, আপনার আচরণকে কিন্তু ব্যাখ্যা করছে। আপনি কিন্তু নিজে নিজে ডিসিশন নিচ্ছেন এই কাজটা এই মাসে করবো না, বিকজ আমার টাকা সীমিত। এটা মানে হচ্ছে হিউম্যান বিহেভিয়ারটাকে টিউন করে অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন এন্ডস অ্যান্ড স্কেয়ার্স মিনস হুইচ হ্যাভ বিন অল্টারনেটিভ ইউজেস। মানে আপনার এই দুইটা মিন মানে হচ্ছে আপনার আনলিমিটেড রিসোর্স, লিমিটেড রিসোর্স এবং আনলিমিটেড স্কেয়ারসিটির মধ্যে বন্ডিং করার কাজ করে। মানুষের আচরণ ব্যাখ্যার মাধ্যমে তার জীবনের লিমিটেড রিসোর্স এবং আনলিমিটেড স্কেয়ারসিটির মধ্যে সম্পর্ক তৈরি করে যেই বিজ্ঞান, সেই বিজ্ঞানকে বলা হয় ইকোনমিক্স। লিওনেল রবিনসন এই ডেফিনেশনটা দিয়েছেন, যেটার উপর বেস করে আমরা আলোচনা করছি। মোটামুটি এতটুকু শেষ। কেউ যদি মনে করেন যে ভাইয়া অ্যাকচুয়ালি আমাদের কি পড়তে হবে, তাহলে এই 1 নম্বর প্রশ্নে আমরা আসলে শুধু পড়বো ইকোনমিক্স এর এই ডেফিনেশনটুকু, এটা দিব, ইকোনমিক্স কোথা থেকে আসছে, তারপরে ইকোনমিক্স এর এই ডেফিনেশনটা দিব। কেউ যদি মনে করেন যে গ্রোথ অফ প্রোডাকশনের এখানে যদি ফুল স্যাটিসফ্যাকশন কথাটা লেখেন তাও হবে, ফুল স্যাটিসফ্যাকশন লেখেন, কোনো সমস্যা না হবে। দেন বিভিন্ন জন বিভিন্ন ডেফিনেশন দিয়েছেন, আপনি চাইলে একটা ডেফিনেশন যদি দেন তাহলে রবিনসনের ডেফিনেশনটা দিলে মোটামুটি কাভার হবে। হোয়াট ইজ ইকোনমিক্স প্রশ্নটা শেষ, আমাদের 1 নম্বর কোয়েশ্চেন শেষ। এবার যাব 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। লাস্ট ইয়ার এই কোয়েশ্চেনটা আগের বার আসছে, লাস্ট ইয়ারে আসে নাই, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স কাকে বলে, রাইট দ্য ইম্পর্টেন্স অফ ম্যাক্রো ইকোনমিক্স এন্ড মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে সাধারণত সামষ্টিক অর্থনীতি, আর মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ব্যক্তি পর্যায়ের অর্থনীতি। একটু আগে যে আমি 50,000 টাকার উদাহরণ দিয়েছি, ফ্ল্যাটের উদাহরণ দিয়েছি, এয়ার কন্ডিশনের উদাহরণ দিয়েছি, হসপিটালের উদাহরণ দিয়েছি, ব্লেজারের উদাহরণ দিয়েছি, এটা সব ব্যক্তি পর্যায়ের উদাহরণ। সো অল আর ডিসকাসড ইন মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে কান্ট্রি পর্যায়ের ইকোনমিক্স। মানে ধরেন
কোন একটা দেশের ইকোনমিক্স, মুদ্রাস্ফীতি এটা হচ্ছে পুরো দেশের ইভেন্ট। জাতীয় আয় এটা হচ্ছে পুরো দেশের ইভেন্ট। বাজেট এটা হচ্ছে পুরো দেশের ইভেন্ট। তাহলে পুরো কোন একটা কান্ট্রির সামষ্টিক বা হলিস্টিক রেজাল্টটা যেই ইন্ডিকেটরগুলির মাধ্যমে প্রকাশ পায়, সেই ইন্ডিকেটরগুলির ডিসকাশনটা যেখানে করা হয় সেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে মাইক্রো ইকোনমিক্স এর ডেফিনেশন এখানে বলা আছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড, প্রাইস এন্ড প্রোডাক্ট। ইন্ডিভিজুয়াল ডিমান্ড আমি আমারটা এক্সাম্পল দিয়েছি, কারো কথা বলি নেই। এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর ওরে ম্যাক্রো টিভি ইকোনমিক্স বন্ধ করে জি এগ্রিগেট বাংলা দাও, ডিমান্ড। না হলে বন্ধ করে রাখো। আর ম্যাক্রো ইকোনমিক্সে সাধারণত পুরো কান্ট্রির ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলি যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। বাজেট হচ্ছে একটা ম্যাক্রো ইকোনমিক্স টপিকস, কারণ বাজেটের এখানে আমরা জানি আলোচনা করি, বা যেটা শিখে থাকি সেটা টোটাল দেশের আয় ব্যয় হিসাব নিকাশ গুলো সাধারণত এখানে ইনক্লুডেড। তারপরের কোয়েশ্চেন, এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য দিচ্ছি আমি, ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য। এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা আমরা এইভাবে দিয়েছি, পরীক্ষা আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করেন, ওই যে ঘর করে দুইটা ঘরে দেওয়ার চেয়ে এটা ভালো পার্থক্য। মানে আপনি মিনিং লিখলেন, দুইটা মিনিং দিলেন, এরিয়া অফ স্টাডি লিখলেন, ম্যাক্রো ইকোনমিক্স কোন স্টাডি এরিয়া করে, ম্যাক্রো ইকোনমিক্স করে সেটা এখানে লিখা, ডিলিংস লিখলেন, বিজনেস লিখলেন, সিগনিফিকেন্স লিখলেন, লিমিটেশন লিখলেন। এতে আপনার সুবিধা হবে কি, পরীক্ষার হলে যখন আপনি এভাবে একটু লিখবেন, পয়েন্টটার দিকে এক্সামিনার পয়েন্টে হাইলাইট করছে, এটা পড়বে না। সে যখন দেখবে পয়েন্টটা লিখছে তখন এই পয়েন্টটাকে তিনি টিক চিহ্ন দিয়ে দিয়ে যে আপনার মার্কিং করে ফেলবে। এতে দেখা গেল যে আপনি এডিশনাল মার্কস, ভালো মার্কস পাওয়ার কোনো সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি এটা এরকম ঘর করে আমরা যারা সবাই লিখি, আজ সবাই লেখে, এখানে আমরা মাইক্রো ইকোনমিক্স লিখি, এখানে মাইক্রো ইকোনমিক্স লিখি, তারপরে 1 2 3 পয়েন্ট লিখি, তখন ওটা কি এগুলি সব পড়তে হয়, এগুলি সব পড়তে হয়, বিরক্ত হয়। কারণ সব এক্সামিনারের তো টাইম লিমিটেশন আছে। যত আপনার খাতার প্রেজেন্টেশনটা যত সুন্দর হবে, প্রেজেন্টেশনের উপরে আপনার মার্কসটা তত ভালো। দ্যাটস ওয়াই আমি পার্থক্যটাকে সাজেস্ট করি যে পার্থক্যটা এভাবে লেখেন, এভাবে লেখেন। মানে ডেফিনেশন আপনি যদি মনে করেন যে ভাই এটাকে আমি অন্য কোনো ওয়ার্ড দিয়ে লিখবো, লেখেন, কিন্তু একটা ওয়ার্ডের উপর বেস করে দুইটার পার্থক্য আপনি লেখার চেষ্টা করুন। এটা আপনারা পড়বেন, আপনাদের কাজ, আমার কাজ না, এটা আপনারা পারবেন। ইম্পর্টেন্স অফ মাইক্রো ইকোনমিক্স, ছোট ইকোনমিক্স এর সুবিধা কি? এটা প্রথম সুবিধা হচ্ছে ওয়ার্কিং অন ফ্রি মার্কেট ইকোনমি, অপটিমাম অ্যালোকেশন অফ রিসোর্সেস, প্রাইস ডিটারমিনেশন, ইউজফুল টু গভর্নমেন্ট। এটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স, ইন্টারেস্টেড বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলির কথা বলা হয়েছে এখানে। আবার ইম্পর্টেন্স অফ ম্যাক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতির সুবিধা কি? সামষ্টিক অর্থনীতি আমাদের জিডিপির আলোচনা করে, ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করে, বাজেট নিয়ে আলোচনা করে, টোটাল দেশের একটা দেশের বিজনেস সাইকেল নিয়ে আলোচনা করে, তারপরে টোটাল ইকোনমিটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করে, ইনফ্লেশন নিয়ে আলোচনা করে, ডিপ্রেশন নিয়ে আলোচনা করে, গ্রোথটার কি অবস্থা সেটা নিয়ে আলোচনা করে, কোন একটা দেশের বাজেটের কি অবস্থা আছে সেটা নিয়ে আলোচনা করে। টোটাল গ্লোবাল ইকোনমিতে আমাদের দেশের টোটাল সামষ্টিক রূপটা প্রতিস্থাপন করার জন্য ম্যাক্রো ইকোনমিক্সটা লার্নিং করা বা জানা দরকার। অন্যদিকে মাইক্রো ইকোনমিক্সটা জানা দরকার ব্যক্তি পর্যায়ে, কারণ আমি হয়তো এখানে জাতীয় আয় আলোচনা করছি, তাহলে ব্যক্তি পর্যায়ের আয়টাকে যদি সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে জাতীয় পর্যায়ের উপস্থাপন করার জন্য ইজিয়ার হবে এবং ডেটাটাও কারেক্ট হবে। সেজন্য কোনো একটা যে আমি মনে করবো যে ম্যাক্রো ইকোনমিক্স বেশি প্রায়োরিটি দিব, মাইক্রো ইকোনমিক্স কম দিব না, এরকম না, দুইটাকে আমার সমানভাবে প্রায়োরিটি। দ্যাটস অল অ্যাবাউট ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স। এই কোয়েশ্চেন থেকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য পড়ব, দুইটার সুবিধা বা গুরুত্ব আলোচনা করব। এতটুকু হবে আমাদের আজকের মোটামুটি আলোচনা। নেক্সট দিন আমরা এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। এখানে একটা ছোট কোয়েশ্চেন একটু বলে রাখি, এখানে একটা ছোট্ট ইস্যু আছে, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আচ্ছা, এটা আমরা নেক্সট দিন করবো, তার আগে এটুকু পড়ে আসেন, ধারণা হোক, তারপর আমরা এটুকু করবো। আমি নেক্সট দিন এখান থেকে পড়া শুরু করবো, এখান থেকে আমাদের পড়া শুরু হবে। একটা ছোট প্রশ্নের পার্ট আছে, দেন আমরা 3 নম্বর কোয়েশ্চেন থেকে আগামী ক্লাস করব। আগামীকালকে মানে নেক্সট উইকে ইকোনমিক্স এর এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? ওকে, সরি, আমরা তাহলে শেষ করব। ইকোনমিক্স এর ক্লাস আজকের জন্য শেষ। আমরা বিজনেস কমিউনিকেশনটা 9টার সময় স্টার্ট করব, 9টা 5, যেহেতু নামাজের ব্রেক সাথে সাথে আমরা দিয়ে দিচ্ছি।
8:50, 9:05, জাস্ট 15 মিনিটস পর 9:05 থেকে আমরা বিজনেস কমিউনিকেশন ক্লাসটা স্টার্ট করবো। 9:05 আপনারা সবাই লগ ইন করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।